নয়তো হাওয়া পাবো না বাবা এখানে। জল এনে দিস বাবু আমাকে। খাতাটা এনে দিস না, খাতাটা। কিন্তু বুঝবো ওখানে চল। হাওয়া পাবো না তো। হ্যাঁ বাবু। কি করে পাবো? ওই পাচ্ছে না তো, পাচ্ছে না বাবা। এইদিকে ঘুরবে না বাবা, এদিকে ঘুরবে না তো। এতে করে এই করে দেবো। চলো। তোর হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে, ওটাকে ঘোরালি কেন? দেবতানু একটু ওয়েট কর, আর কদি একজন জয়েন করুক। Wow. ওটাকে তোকে দিয়ে ঘোরাতে বলবো। কি ব্যাপার, আজকে সব জয়েন করছে না কেন? কি হলো? আজকে ক্লাস ছিল না, হয়েছে 4:30 না কটা থেকে যেন ক্লাস থাকে আজকে তোদের?
কি করবো রে, শুরু করবো নাকি? ঋতুপর্ণা তো বোধহয় রোল নাম্বার দিয়ে ঢুকছে নাকি, 53 ঋতুপর্ণা শোন, নামই চেঞ্জ করে দিয়েছে। শুরু করছি তাহলে, 4 মিনিট হয়ে গেছে। আচ্ছা, একটা মাত্র প্রবলেম আমাদের হয়েছিল ডাইনামিকে, তাই তো? আমাদের আছে অরিজিনাল যে টাইপগুলো, পরীক্ষায় আসে হয়তো 3 রকম। একটা যেটা আগের দিন আমরা দেখালাম, দ্যাট মিন্স U1 ইন্টু U2 ইন্টু U3, এই যে ফর্মটা। আর একটা ফর্ম হচ্ছে আমাদের, যেটা আমাদের এখানে আছে, আমরা আজকে করব। আর একটা হচ্ছে বেসড অন অ্যালগোরিদম। এটা যেমন আমরা শর্টেস্ট পাথ মেথড করে এসেছি ডিফারেন্ট জায়গায়, এখানেও একটা ডাইনামিক প্রোগ্রামিংয়ে শর্টেস্ট পাথ মেথড করা যায়। আর বাকি প্রবলেমগুলো হচ্ছে আমাদের বেসড অন দ্য লিনিয়ার ইকুয়েশনস, এলপিপির উপরে বেস করে। তো আপাতত প্রবলেম 2টা শুরু করছি, তারপর দেখা যাক। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো? ওকে, ওকে। সেকেন্ড প্রবলেমটা, আমাদের যে ফর্মটা আছে, ফর্মটার নাম হচ্ছে অ্যাডিটিভ সেপারেবল রিটার্ন ফাংশন অ্যান্ড সিঙ্গেল অ্যাডিটিভ কনস্ট্যান্ট। দেখা যাক গল্পটা কিরকম। ইউজ ডাইনামিক প্রোগ্রামিং টু সলভ দ্য ফলোয়িং প্রবলেম হোয়ার উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিমাইজ জেড, দ্যাট মিন্স মিনিমাইজ করতে হবে আমাদের মিনিমাম ভ্যালু, y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার, সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট ইজ y1 প্লাস y2 প্লাস y3 ইজ ইকাল টু 10। দেখ এখানে যে কথাটা লেখা, সেপারেবল রিটার্ন ফাংশন, দ্যাট মিন্স y1 স্কোয়ার y2 স্কোয়ার y3 স্কোয়ার, অ্যান্ড সিঙ্গেল অ্যাডিটিভ কনস্ট্যান্ট, দ্যাট মিন্স যে কনস্ট্যান্টটা আছে আমাদের কাছে সেটা একটাই আছে এবং কনস্ট্যান্টটা বেসড অন দ্য অ্যাডিশন, দ্যাটস ওয়াই। সো আমাদের যেহেতু এখানে কটা ভেরিয়েবল আছে, 3টে ডিসিশন ভেরিয়েবল। সো বেসড অন দ্য ডিসিশন ভেরিয়েবল উই আর ডিফাইনিং দ্য নাম্বার অফ স্টেট ভেরিয়েবলস, এবং সেই রেসপেক্টে 1 2 3 এবং সেগুলোকে আমরা ডিফাইন করছি এস জে বলে। সো জে ইজ ইকাল টু 1 2 3 such that according to the constant y1 plus y2 plus y3 is equal to 10. So that is our first S3, first state variable, and that is we are defining it as y1 plus y2 plus y3 is equal to 10, and that is our stage 3. ডাইনামিক প্রোগ্রামিং এর রেসপেক্টে আরও একটা গল্প এইভাবে তাহলে একটু বোঝানো যাক ব্যাপারটা, যেটা আগের দিন আমরা বলতে গিয়েও পুরোটা কমপ্লিট করা হয়নি। হোয়াট ইজ গোয়িং অন, আমাদের কাছে y1 y2 y3 এই তিনটেকে ফাইন্ড আউট করতে হবে।
তো সেটার রেসপেক্টে আমরা চিন্তা করে নিলাম যে আমাদের কাছে তিনটে স্টেট ভেরিয়েবল আমরা ক্যালকুলেট করলাম, S3, S2, S1. Already that method, dynamic programming, is also known as recursive. যেহেতু রেকারসিভ, আমরা কি করেছি, এটাকে তিনটে স্টেজে ভাগ করেছি। দ্যাট ইজ আওয়ার স্টেজ 1, দ্যাট ইজ আওয়ার স্টেজ 2, দ্যাট ইজ আওয়ার স্টেজ 3। এবং গল্পটা কি করা হচ্ছে যে আমরা কোনো কিছু এক্সট্রা ইউজ করছি না। প্রথমে S3কে ডিফাইন করে আমরা S2টাকে জেনারেলাইজ ফরম্যাটে নিয়ে আসছি। S3 জেনারেলাইজ ফরম্যাট যেটা, সেই জেনারেলাইজ ফরম্যাটটাকে আমরা নিয়ে আসছি প্রথমে স্টেজ 2তে এসে S2কে জেনারেলাইজ করছি। S2কে জেনারেলাইজ করার পর আবার S2 থেকে S1কে, অর্থাৎ স্টেজ 3 থেকে স্টেজ 2তে গিয়ে S1-এর জেনারেলাইজেশন করা হচ্ছে। জেনারেলাইজেশন থেকে, যেহেতু এটা আমার ফার্স্ট স্টেজ, মানে যেহেতু আমরা ওখান থেকে S1-এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করা হচ্ছে, দিয়ে এইবার ব্যাকওয়ার্ড মেথডে এসে এর জেনারেলাইজ ফর্ম থেকে ভ্যালুটাকে ফাইন্ড আউট করা হচ্ছে এবং সেখান থেকে গিয়ে S3টাকে ফাইন্ড আউট করা হচ্ছে। এবং এই ওয়েটাই সমস্ত ডাইনামিক প্রোগ্রামিংয়ে ইউজ হয়। অর্থাৎ ডাইনামিক প্রোগ্রামিংয়ে যেটা আমাদের কাছে বলা হয় যে বেলম্যানস অপটিমাল মেথড, এইখানে এসে প্রথম অপটিমালিটিগুলোকে চেক করা হয়, তারপর এখানে অপটিমালিটি চেক করা হয়, তারপর এখানে অপটিমালিটি চেক করা হয়। আজকে আমাদের টার্গেট আছে তিনটে প্রবলেম অ্যাটলিস্ট। নাম্বার 1, এই যে প্রবলেমটা আমরা এখন করছি এটা অনেকটা আমাদের আগের দিনের প্রবলেমের মতো। নাম্বার 2, যে প্রবলেমটা যাব সেটা এতদিন পর্যন্ত আমরা যেরকম এলপিপির ফর্মগুলোকে দেখে এসেছি, নাম্বার 3, যেটা হচ্ছে আমাদের কাছে আমরা বিভিন্ন জায়গায় শর্টেস্ট পাথ মেথডে দেখেছি। অর্থাৎ ফার্স্টের প্রবলেমটা আমরা দেখি এখান থেকে কি হচ্ছে, তারপর যাব। সো S3 is equal to y1 plus y2 plus y3, that is already given 10. সো এটা আমাদের কাছে স্টেজ 3তে আছে। দেন S2টাকে ক্যালকুলেট করা হচ্ছে, যেহেতু এইটা আমার থার্ড স্টেজের মধ্যে ঢুকছে, তাই দেয় হিসেবে S3 minus y3. So we are getting y1 plus y2 at stage 2. Then S1, এটা ফার্স্ট স্টেজে ঢুকছে, অর্থাৎ কি S2 মাইনাস y2 ধরে নেওয়া হচ্ছে। এটা আমার ফার্স্ট স্টেজের জন্য, এটা আমার সেকেন্ড স্টেজের জন্য, এটা আমার থার্ড স্টেজের জন্য। নাম্বার অফ ভেরিয়েবলের রেসপেক্টে স্টেজ ঢুকছে এবং সেই রেসপেক্টে স্টেট ভেরিয়েবল ঢুকছে। সো S1 is equal to S2 minus y2 or y1 একদম সিম্পলি এখানে আমরা পেয়ে যাচ্ছি, কারণ y1 প্লাস y2 প্লাস y3, প্রথমে y3 মাইনাস হয়েছে, তারপর y2 মাইনাস হয়েছে। হেন্স ফাইনালি আমরা y1 থেকে সিম্পলি S1কে বা ফার্স্ট স্টেট ভেরিয়েবলটাকে পেয়ে যাচ্ছি অ্যাট স্টেজ 1। একটু 5 সেকেন্ড দাঁড়া বাবু, এটাকে বন্ধ করে দিয়ে মেন পাখাটা ফেলা, সাউন্ড আসছে প্রচন্ড। দেখ তো সাউন্ডটা কি একটু ক্লিয়ার হয়েছে এবারে? ওকে, দেন the recursive equations can now be written as, এবার আমরা কি করছি না, রেকারসিভ ইকুয়েশনসগুলোকে লিখছি এবং এই যে ফর্মটা লেখা হচ্ছে দ্যাট ইজ বেসড অন দ্য থার্ড স্টেট। যে কোনো প্রবলেমের রেসপেক্টে, এই ডাইনামিক প্রোগ্রামিংয়ের রেসপেক্টেই দেখবি আমরা আগের দিনও যখন প্রবলেমটা করছিলাম তখনও কিন্তু এইরকম ফরম্যাটেই লিখছিলাম ফার্স্ট রেকারসিভ ইকুয়েশনটা। এখানেও তাই লেখা হচ্ছে, অর্থাৎ থার্ড স্টেপটায় আমরা যাচ্ছি। দ্যাট ইজ মিনিমাম অফ y3। কেন মিনিমাম ধরা হচ্ছে? অ্যাজ আমাদের কাছে প্রবলেমটা হচ্ছে বেসড অন মিনিমাইজেশন। ওকে,
দেন একটু মাথায় রাখতে হবে y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার। তাহলে ফার্স্ট মিনিমাইজেশন কার উপরে y3, সো y3 স্কোয়ার প্লাস এইবার কোনটা আমাদের নেক্সট রেকার্সিভ ফাংশন, দ্যাট ইজ f2 s2. So minimization with respect to y3, that is y3 square plus f2 s2, second recursive function. That means এইখানে যেটা বলছিলাম প্রথমে স্টেজ 3 থেকে জেনারেলাইজ ফরম্যাটে আমরা স্টেজ 2 তে যাব, সেই স্টেজ 2 এর জেনারেলাইজেশনে আসছি। f2 s2 দ্যাট ইজ মিনিমাম অফ y2, যেহেতু আমার ফর্মটা প্রবলেমে হচ্ছে স্কোয়ারের উপরে, সো y2 স্কোয়ার প্লাস নেক্সট রেকার্সিভ ফাংশন, that is f1 s1. So next recursive function এ আসছি, that is f1 s1, and that is nothing minimum of y1 square, একদম আমাদের according to problem first এটা, that means y1 square plus y2 square plus y3 square. প্রথমে এটা তার সঙ্গে অ্যাড হচ্ছে f2 s2। প্রবলেমগুলো দেখলে অনেক সময় একটু কষ্ট হয়, কিন্তু অরিজিনালি সোজা, একটু যদি চিন্তা করে করা যায়, জাস্ট 1 মিনিট 2 মিনিটের জন্য ভাবলে, খুব সিস্টেমেটিক। তারপরেরটা কি f2 s2, তার মানে আমরা ফাইন্ড আউট করব। তার জন্য আমাদের যেটা দেওয়া আছে এখানে কত দেওয়া আছে y3 স্কোয়ার, সো দ্যাট ইজ y3 স্কোয়ার। সো দ্যাট নেক্সট ওয়ান কি y2 স্কোয়ার প্লাস f1 s1। তাহলে তারপরেরটা কি হবে f1 s1, সেটাও কি হবে মিনিমাইজেশন অফ, যেহেতু আমার ফার্স্ট ওয়ান ইজ y1 স্কোয়ার। ওকে, সো সিম্পলি ওটা আমার কাছে তার মানে কত আসছে, যেহেতু একটাই আছে, সো দ্যাট ওয়ান ইজ y1 স্কোয়ার। নাও এইবার আমরা দেখি যে y1টাকে অরিজিনালি আমাদের কি লেখা হয়েছিল, একটু তাকিয়ে দেখি। যদি আমরা দেখি যে ফার্স্ট স্টেট ভেরিয়েবল s1 যখন নেওয়া হয়েছিল তখন আমরা সেটা পেয়েছিলাম অ্যাকর্ডিং টু স্টেট ভেরিয়েবল s2, দ্যাট ইজ s2 মাইনাস y2 ইজ ইকুয়াল টু y1। তাহলে y1কে আমরা লিখতে পারি s2 মাইনাস y2, সেটাই এখানে লেখা হচ্ছে, এবং আমরা লিখছি s2 মাইনাস y2 হোল স্কোয়ার। So our f1 s1 is now in the generalized format with respect to the state variable s2, that is s2 minus y2 whole square. এইবার যেহেতু আমার এটা বেরিয়ে গেল, তাহলে এইবার আমরা এখান থেকে f1 s1 থেকে যাব হচ্ছে f2 s2 তে। তাহলে the recursive equation f2 s2 can also be expressed as, একটু তাকিয়ে দেখি আমাদের এখানে f2 s2 কি লেখা ছিল, মিনিমাম অফ y2 প্লাস y2 স্কোয়ার প্লাস f1 s1। তাহলে জাস্ট y2 স্কোয়ার যেমন ছিল তেমনই থাকবে, f1 s1 এর জায়গায় আমরা লিখব হচ্ছে এইটা, এবং আমরা এখানে তাই লিখলাম মিনিমাম অফ y2 স্কোয়ার প্লাস s2 মাইনাস y2 হোল স্কোয়ার। এবার আবার সেই ছোটবেলার ফরম্যাটে ফিরে যাচ্ছি, যখনই কোনো একটা ফাংশন দেওয়া আছে এবং তার ম্যাক্সিমা মিনিমা আমরা ফাইন্ড আউট যখন করতে যাই, আমরা কি ইউজ করতাম, দুটো টার্ম ইউজ করতাম। এক হচ্ছে আমরা প্রথমে এফ ড্যাশটাকে ফাইন্ড আউট করতাম এবং সেটাকে ইকুয়েটিং করতাম জিরোতে, তার রেসপেক্টে আমার যে দুটো ভ্যালু আসতো সেই দুটো ভ্যালুকে আমরা ইউজ করতাম ডবল ড্যাশে বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে, যেটা আমার লেস দ্যান জিরো হতো বা নেগেটিভ হতো সেই ভ্যালুর জন্য আমাদের ম্যাক্সিমাম হতো, আর যে গ্রেটার দ্যান হতো জিরো হতো বা পজিটিভ হতো সেটার জন্য আমাদের মিনিমাম ভ্যালু হতো। তাহলে এখানেও ঠিক সেই কনসেপশনেই আমরা যাব। নাও উই ইউজ দ্য কনসেপ্ট অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ইন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। The minimum value of f2 s2 can be obtained as explained, that means we differentiate f2 s2 with respect to y2 and equating to 0. So এটাকে এবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি y2 স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, দ্যাট ইজ 2y2 উইথ রেসপেক্ট টু y2 করছি, মাইন প্লাস s2 মাইনাস y2 হোল স্কোয়ার। তার মানে প্রথমে এটাকে যদি আমরা করি 2 অফ s2 মাইনাস y2 আসবে হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু মাইনাস y2, তার ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস 1। সো দ্যাট ওয়ান ইজ মাইনাস অফ 2 s2 মাইনাস y2 ইজ ইকাল টু 0।
আর এটাকে ক্যালকুলেট করলে আমাদের কাছে y2 আসছে s2 ডিভাইডেড বাই 2। যেহেতু আমার কাছে একটাই ক্যালকুলেশনের রেজাল্ট আসছে, নর্মালি আমাদের যদি দুটো রেজাল্ট আসতো তার রেসপেক্টে আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম ফাইন্ড আউট করতাম। এখানে যেহেতু আমার y2 রেসপেক্টে একটাই ভ্যালু আসছে, তাই আমরা ধরেই নিচ্ছি এখানে মিনিমাইজেশন তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের প্রবলেমটা হচ্ছে মিনিমামের উপরে। সো y2 ইজ ইকাল টু s2 বাই 2। ভালো করে তাকিয়ে দেখি আমাদের ক্যালকুলেশনে রেজাল্ট যেটা, এটাও কিন্তু এট নাও জেনারেলাইজড ফরম্যাট, কারণ y2-র কোনো ভ্যালু বার করিনি আমরা, যেটা বার করেছি সেটা হচ্ছে স্টেট ভেরিয়েবলের উপরে। ওকে, সো নাও দ্য রেকার্সিভ ইকুয়েশন f2s2 ক্যান বি রিটেন অ্যাজ, কোথায় লেখা হচ্ছে, আমরা f2s2 যেটা ছিল আমাদের কাছে ছিল হচ্ছে এই ফরম্যাটটা, y2 স্কোয়ার প্লাস s2 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে সেই ফরম্যাটটাকেই আমরা এখানে লিখছি y2 স্কোয়ার, তার জন্যে y2 মানে আমাদের বেরিয়েছে s2 বাই 2, সো দ্যাট ইজ s2 বাই 2 হোল স্কোয়ার, প্লাস ছিল হচ্ছে আমাদের s2 মাইনাস y2, তাহলে y2 এর জায়গায় লিখছি s2 মাইনাস 2। আর কমপ্লিট রেজাল্ট যদি আমরা করি তাহলে এটা হচ্ছে আমাদের কাছে s2 স্কোয়ার বাই 4 প্লাস s2 স্কোয়ার বাই 4, অর্থাৎ পুরো রেজাল্টটা আসছে s2 স্কোয়ার বাই 2। সো এখনো পর্যন্ত আমাদের কাছে f2s2 এসে দাঁড়ালো যেটা, এর আগেরটা কিন্তু y2 ছিল, এবার কিন্তু f2s2, দ্যাট মিনস দ্য রেকার্সিভ ইকুয়েশনটা এসে দাঁড়ালো দ্যাট ইজ s2 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এইবার তাহলে আমরা আবার কোন রেকার্সিভ ফাংশনে যাব, এই রেকার্সিভ ফাংশন ইউজ করে আমরা চলে যাব, সেটা হচ্ছে রেকার্সিভ ফাংশন f3s3-তে। f3s3-তে আমাদের কাছে কি ছিল, মিনিমাম অফ y3 স্কোয়ার প্লাস f2s2, যেটা আমার কাছে f2s2 বেরোলো, জাস্ট সেই ভ্যালুটাকে এখানে পুট করা হচ্ছে ক্যালকুলেশনে। আবার s2 মানে আমাদের কাছে কি, s2 মানে হচ্ছে আমাদের কাছে s3 মাইনাস y3। যদি আমরা একটু চেকিং করি, এখানে একদম প্রথমে আমাদের কাছে ধরা হয়েছিল s2 ইজ ইকুয়াল টু s3 মাইনাস y3। তাহলে এখানে এসে আমাদের কাছে এইটা দাঁড়ালো। সেম অ্যাজ আমাদের কি করতে হবে, মিনিমাইজেশন অর ম্যাক্সিমাইজেশন, এখানে মিনিমাইজেশন। তাহলে আমরা আবার ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড আউট করার জন্য ডিফারেন্সিয়েটিং f3s3 উইথ রেসপেক্ট টু y3 and we are equating it to 0, then we get the minimum value, that means এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 2 of y3 minus 2 s3 minus y3 differentiation minus y3 differentiation minus, that's why minus, নিচে ছিল ডিভিশন 2, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, then 2y3 minus s3 minus y3 is equal to 0, और finally আমরা পাচ্ছি y3 in according to the notation of s3, that means the state variable, that is s3 divided by 3, y3 পেলাম। তাহলে এবার আমরা কোনটা ফাইন্ড আউট করব, যেহেতু এর ভ্যালু একটাই পেয়েছি, যেহেতু একটাই ভ্যালু এসছে, তাহলে এটাকেও আমরা চেক করে নিয়ে ধরে নিচ্ছি যে এটাও আমাদের কাছে মিনিমাম ভ্যালু, মিনিমামের রেসপেক্টে ভ্যালু, সরি নট মিনিমাম ভ্যালু, মিনিমামের রেসপেক্টে ভ্যালু। সো f3s3 ইজ ইকাল টু আমাদের কি ছিল, y3 স্কোয়ার, তাহলে y3 জায়গায় আমরা করছি s3 বাই 3 হোল স্কোয়ার, প্লাস ছিল হাফ অফ s3 মাইনাস y3, হাফ অফ s3 মাইনাস y3 জায়গায় হচ্ছে s3 আপন 3 তার হোল স্কোয়ার। পুরোটা ক্যালকুলেট করলে আমাদের কাছে যে রেজাল্টটা আসছে, দ্যাট ইজ f3s3 ইজ ইকুয়াল টু s3 আপন 3 হোল স্কোয়ার, or sorry s3 হোল স্কোয়ার আপন 3, নট s3 বাই 3 হোল স্কোয়ার, s3 স্কোয়ার আপন 3। ওকে, তাহলে এখনো পর্যন্ত আমাদের কাছে জেনারেলাইজেশনের f3s3 বেরিয়ে গেছে, f2s2 বেরিয়ে গেছে, f1s1 বেরিয়ে গেছে, অর্থাৎ f1 sn সবকটাই আমাদের বেরিয়েছে।
আর যেগুলো বেরিয়েছে কি স্টেট ভেরিয়েবলগুলো রেসপেক্টে আমাদের কাছে প্রত্যেকটা ডিসিশন ভেরিয়েবলের ভ্যালুগুলো বেরিয়েছে বেসড অন দ্য স্টেট ভেরিয়েবলস। এইবার তাহলে আমরা অরিজিনাল ভ্যালুর দিকে যাব। এইবার একটু তাকিয়ে দেখি, বাট ফর মিনিমাম ভ্যালু অফ S3 যেহেতু এটা আমাদের কাছে মিনিমাম ভ্যালু হতে হবে, উই মাস্ট হ্যাভ, আমাদের একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, দ্যাট ইজ y1 প্লাস y2 প্লাস y3 মাস্ট হ্যাভ টু বি ইকুয়াল টু 10। তাহলে আমাদের কাছে জিনিসটা কি দাঁড়াচ্ছে, যেহেতু এই তিনটেই আমার কাছে মিনিমাম ভ্যালু এটার হতে গেলে F3 হতে গেলে, যেহেতু এই ভ্যালু তিনটের যোগফল আমার কাছে 10 দেওয়া আছে, তাহলে F3 ইজ ইকাল টু আমার কাছে কত আসছে, কারণ একটু তাকিয়ে দেখি এখানে দেওয়া আসছে আমাদের বেরিয়েছে কত, S3 হোল স্কোয়ার বাই 3। S3 মানে কত, দ্যাট ইজ আওয়ার y1 প্লাস y2 প্লাস y3 হোল স্কোয়ার বাই 3। একটু একদম প্রথম স্টেট ভেরিয়েবলে চলে যাই, S3 is equal to y1 plus y2 plus y3 and that one is equal to 10, that means S3 is equal to 10। তাহলে এখানে যখন আসছি আমরা, তাহলে F3 আমার কাছে কত এলো, 10 স্কোয়ার বাই 3, কারণ S3 হোল স্কোয়ার বাই 3 আমাদের এই রেজাল্ট। তাহলে 10 স্কোয়ার বাই 3 আর 100 বাই 3, এটা হচ্ছে আমার F3 তাহলে সেটার রেসপেক্টে আমার কাছে y3 কত আসছে, যেহেতু S3 আমার কাছে 10 ছিল তাই y3 আসছে 10 বাই 3। দেন আমরা y2 তে যাব, y2 মানে কত, S2 ডিভাইডেড বাই 2, এইটা আমাদের কাছে বেরিয়েছিল। S2 মানে হচ্ছে S3 মাইনাস y3, সো আমরা এখানে লিখছি 10 মাইনাস y3 ভ্যালু 10 বাই 3, দ্যাট ইজ বাই 2, আর ওয়ান্স এগেন y2 আসছে আমাদের কাছে 10 বাই 3 সেম অ্যাজ। এবার আমরা y1 এ যাব, y1 মানে হচ্ছে আমার S1, দ্যাট মিন্স S2 মাইনাস y2, যেটা আমাদের একদম প্রথমে ধরা হয়েছে। S2 মানে S3 মাইনাস y3 মাইনাস y2, S3 মানে 10, y3 মানে আমাদের বেরিয়েছে 10 বাই 3, y2 মানে বেরিয়েছে 10 বাই 3, সো ফাইনালি y1ও বেরোচ্ছে 10 বাই 3। হেন্স হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ z, জাস্ট ভ্যালুগুলোকে আমরা পুট করছি, y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার 10 বাই 3 হোল স্কোয়ার তার 3 গুণ, और 100 বাই 3। এবার কোনো কোশ্চেন থাকলে বল এই প্রবলেমটা নিয়ে। স্যার একটু উপরে তুলুন, ওই ম্যাথটা দেখ। ম্যাক্সিমাইজেশন তো নেই, মিনিমাইজেশন সব এই সরি বাই ভ্যালুগুলো এখানে তো। ওকে স্যার। তুই তো আবার ছোট ছোট ক্যালকুলেশনগুলো বেশি ভুল করিস, আমিও করি। 10 মাইনাস 10 বাই 3 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন দেখার জন্য না, মানে তাহলে বলে ফেল, বল কোশ্চেনটা বল, যদি সবার মনেও জাগে। না না, আমি একটু আমার জন্য দেখলাম, কোনো বেসিক্যালি কোনো বেসিক কোশ্চেন না, আমি একটু কনফার্ম হলাম ওই S3 কিভাবে y3 y2 টা বার করে। আচ্ছা, এমনি সবার জন্যই কথাটা বলছি, ডাইনামিক প্রোগ্রামিংটা মানে হচ্ছে কিন্তু, আচ্ছা তোদের তো অ্যালগোতে ডাইনামিক প্রোগ্রামিং ছিল না, ডেটা স্ট্রাকচারে তোর খুব সম্ভবত ডাইনামিক প্রোগ্রামিং ছিল। এবার দেখ সব কেমন মিউট হয়ে গেল। যাই হোক, তো ডাইনামিক প্রোগ্রামিং মানে হচ্ছে আমাদের কাছে আমরা যা গিভেন আছে কোনো কিছু, আমরা যে কটা আছে তার রেসপেক্টে স্টেজ করব আর তার রেসপেক্টে স্টেট করব।
একটা হচ্ছে স্টেজ, মানে হচ্ছে আমরা ব্যাপারটাকে ভেঙে নিচ্ছি। আমি হাতে দেখাতে পাচ্ছি না এখানে, আমি মানে অলরেডি টেবিলের ওপরে যেমন বোর্ডে দেখে ওরকম দেখাতে শুরু করেছি, কিন্তু দেখাতে পাচ্ছি না। স্টেজের মতোকে আমি ভেঙে নিচ্ছি পরপর কতগুলো স্টেজে, এবং সেই প্রত্যেকটা স্টেজের রেসপেক্টে আমরা চিন্তা করছি এক একটা করে স্টেট। অর্থাৎ স্টেট মিন্স এক্ষেত্রে একটা করে কন্ডিশন নয়, অবস্থান, পজিশন, একটা করে অবস্থা, স্টেট। সেই অবস্থায় একটা করে ভেরিয়েবল। এইবার ব্যাকওয়ার্ড ফরম্যাটে এসে প্রত্যেকটাকে জেনারেলাইজ অবস্থায় নিয়ে প্রত্যেকটা স্টেজ থেকে আমরা লাস্টের স্টেজটায় যাচ্ছি। অরিজিনালি দ্যাট ইজ আওয়ার ফার্স্ট স্টেজ, যে স্টেজটায় আমরা যাচ্ছি। সেখান থেকে আমরা এবার জেনারেলাইজ থেকে আস্তে 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 স্টেজ আপলোড করতে 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 আমরা মেন স্টেজে গিয়ে ফাইনাল স্টেজে গিয়ে ফাইনাল অ্যান্সার দিচ্ছি। ডাইনামিক প্রোগ্রামিংয়ের, লিনিয়ার প্রোগ্রামিংয়ে যেমন অ্যাপ্লিকেশান আছে, আর একটা আমি এই প্রবলেমের আগে চলে যাব শর্টেস্ট পাথটায়। শর্টেস্ট পাথটায় গিয়ে তোদের ভাল লাগবে ডাইনামিকটা, এগুলো ভালো লাগছে না আমি জানি, বিরক্ত লাগছে, কিন্তু এখানে এসে ভাল লাগতে পারে, একটু নাও লাগতে পারে, আমারই লাগে না, যাই হোক। এটা হচ্ছে শর্টেস্ট রুট প্রবলেম। আচ্ছা, ওটা নিয়ে কারোর কোনো কোশ্চেন ছিল কি? সেটা কিছু বললো না কেউ বাকিরা? ঋতু না স্যার, আমার ছিল না, একটু করতে হবে, তারপরে পরে বলতে হবে স্যার। আগের দিনেরটা করেছিস? হ্যাঁ, সেখানে কি বোঝা গেছে গল্পটা? মোটামুটি স্যার। অ্যাকচুয়ালি না, কিউইং থিওরিটা নিয়ে একটু খুব প্রেসারে আছি স্যার, আমি অ্যাটলিস্ট, বাকিদেরটা আমি জানি না। জানি যাই হোক, জানি জানি তো pressure এ। হ্যাঁ, কিউইং থিওরিটা একটা কথা তো সবাইকেই বলছি, যেটা নিয়ে প্রবলেম ফার্স্টে ক্রিয়েট হয়, ধর কিউইং থিওরি নিয়ে ক্রিয়েট হয়, তো সবসময় ওটা যদি মাথার মধ্যে রাখতে থাকিস তাহলে এই জিনিসটা কিন্তু আর গন্ডগোল হয়ে যাবে। যদি মনে যার হয় যে জন্য হ্যাঁ, যার জন্য স্যার আমি আপনার একটা অ্যাসাইনমেন্টও জমা দিতে পারিনি, আমি আপনাকে বললাম। অসুবিধে নেই। যেটা হচ্ছে যে তাহলে ডাইনামিকটা আর হতে থাকবে না। যদি, কারণ আমি কিউইংয়ে ফিরবো আর একবার, আমি সেই জন্যই কিউইংটাকে একটু ফাস্ট করিয়ে দিয়েছি। একদিন দেবতনু বললো না যে হ্যাঁ আপনারা তো চাপ দেবেন না বলে একসঙ্গে শেষ করে দিচ্ছেন। শেষ করেছি ওই জন্যে যাতে মাথার মধ্যে কোশ্চেনগুলো ঘুরঘুর করে। হ্যালো স্যার। হ্যালো বল। হ্যালো হুম। হ্যালো স্যার, বলছি আমার কিউইং থিওরি এমনি বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু প্রথমের দিক থেকে ভালোই বুঝছিলাম, কিন্তু লাস্টের দিকে একটু টাফ লাগছে যখন আপনি প্রবাবিলিটির জায়গাটা আসছেন। প্রবাবিলিটির জায়গাটা তোকে একটু প্রবাবিলিটি দেখতে হবে। কোনটা স্যার? নেট থেকে কোন পার্টটা? মেন পার্টটা তো আমরা মোটামুটি জানি, যেগুলো নরমাল দেখতে হবে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জানিস? ওটা ভুলে গেছি স্যার, একটু রিভাইজ করতে হবে। আপনার ভিডিও আছে সেটা ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটির আছে, উপরে? আমার চ্যানেলে আছে। ঠিক আছে, আচ্ছা, ডিস্ট্রিবিউশন আমি দেখি, যদি পারি পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, একটু কিন্তু- পাঠিয়ে দিলে ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আগে আর অথবা এনজি দাসের বই পড়, স্ট্যাটিস্টিক্সের। বই স্যার কোত্থেকে পাবো স্যার? ও তাও তো এখন বটে, সপ্তাহে দিয়েছি, তাও তো আমাদের বটে। লকডাউন চলে যাবো কি করে? আর পিডিএফ তো নেটে পাওয়া যায় না, সব তো ইবুক তো টাকা দিয়ে কিনতে হয়। কে বলেছে? পাওয়া যাবে এটা এনবুক? এনজি দাস পাবি না, এনজি দাস হয়তো পাবি না, অন্য অনেক বই পাওয়া যাবে। ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি, আমি গ্রুপে পাঠাবো, দেখি। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে আচ্ছা। স্যার, ঠিক আছে। ডাইনামিক প্রোগ্রামিং এ নেক্সট ওয়ান ইজ শর্টেস্ট রুট প্রবলেম। শর্টেস্ট রুটটা হচ্ছে এখানে কোশ্চেনটা বলছি, আর সেলসম্যান ইজ লোকেটেড অ্যাট এ সিটি। দেখ, প্রবলেম স্টেটমেন্টটা দেখলেই মনে হবে এটা আমাদের অন্য কোনোভাবেও করতে পারি। আর সেলসম্যান ইজ লোকেটেড অ্যাট আ সিটি নেমড অ্যাজ এ। হি ডিসাইডেড টু ট্রাভেল টু দ্য সিটি নেমড অ্যাজ বি, মানে এ সিটি থেকে বি সিটিতে যাব। হি ইজ অ্যাওয়ার অফ দ্য ডিস্টেন্সেস অফ অল্টারনেটিভ রুটস ফ্রম সিটি এ টু বি। তার কাছে যতগুলো অল্টারনেটিভ রুট জানা আছে, সব মানে থাকার কথা সবকটাই জানা আছে। হি হ্যাজ দ্য ডায়াগ্রাম অফ দ্য রুটস ফ্রম এ টু বি উইথ ইন বিটুইন সিটিজ। দ্য সিটি অফ অরিজিন এ ইজ সিটি 1
দ্য ডেস্টিনেশন সিটি বি ইজ টু ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ। দেখলেই মনে হয় এটা অনেকটা সেই আমাদের গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ গ্রাফেও আমরা এরকমভাবে শর্টেস্ট পাথ মেথড বার করেছি, যেটা আমাদের কাছে আমরা চাইলে ডিসকাসটা ইউজ করতে পারি। ওকে, যদি চাই আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলভ করতে পারি, অথবা আমাদের যে সমস্ত গ্রাফিক্যাল মেথডগুলো আছে, গ্রাফিক্যাল মেথড মিন্স হচ্ছে আমি গ্রাফের রেসপেক্টে বলছি, ওই গ্রাফ নয়, ঠিক আছে, যে সমস্ত শর্টেস্ট পাথ মেথড আমাদের কাছে আছে সেগুলোতেও আমরা ইউজ করতে পারি। নাও আমরা এই শর্টেস্ট পাথটা ইউজ করছি ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং, অর্থাৎ ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমরা শর্টেস্ট পাথ ফাইন্ড করব। আমাদের টার্গেট হচ্ছে সিটি এ, দ্যাট ইজ নোন অ্যাজ সিটি 1, এটা আমার সোর্স সিটি। আমরা গিয়ে পৌঁছবো হচ্ছে সিটি বিতে, দ্যাট ইজ 10। গ্রাফের কথা মনে আছে? গ্রাফে আমরা কিভাবে স্টেজ করতাম বিএফএস বা ডিএফএস এ, ব্রেথ ফার্স্ট সার্চ বা ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চে আমরা স্টেজ তৈরি করতাম, মনে আছে কি? অরিজিনালি ওখানে স্টেজ বলতো না, ওখানে আমরা বলতাম লেভেল। লেভেল করতাম, ফার্স্ট লেভেল, জিরোথ লেভেল, সেকেন্ড লেভেল, ট্রি এর রেসপেক্টে। এখানেও ঠিক গল্পটা সেভাবেই, আমরা কিছু স্টেজ তৈরি করছি, অর্থাৎ ফার্স্ট স্টেজ থেকে আমরা সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ, অরিজিনালি যেটা সিটি, যে সোর্সটা থেকে আমাদের শুরু হচ্ছে। এআই তে যেভাবে করেছিলাম সেই জিনিস। এখন এইটা তো আমার মাথায় নেই যে এআই তে কিভাবে করেছিলিস, এআই তে কি বলার ধরনটা দেখে মনে হলো এআই তে যেভাবে এআই তে অবশ্যই আছে ডাইনামিক প্রোগ্রামিং। সেটা কি কি অ্যালগরিথমের নামটা কি ছিল বল? আসলে এআই তে অনেক আছে, তো এবার কোনটা, আমি তোদের সিলেবাসটা ঠিক পুরোটা জানি না। আমরা এআই তে ডেপথ ফার্স্ট, ব্রেথ ফার্স্ট এইভাবেই করেছি স্যার। মানে আপনার যে ধরনটা বললেন যেভাবে স্টেজ, না এটা কিন্তু ডিএফএস বা বিএফএস নয়। না সেটা নয়, ডিক্সটা বা অন্য কোনো শর্টেস্ট পাথের এআই তে ডাইনামিক প্রোগ্রামিং এর কিন্তু বেলম্যানস ছিল আমার যতদূর মনে হচ্ছে তোদের সিলেবাসে। না স্যার পড়ি, হ্যাঁ পড়েছিলাম, হ্যাঁ বলে হ্যাঁ, খুব সম্ভবত বেলম্যানস প্রিন্সিপাল তোদের এআই তে ছিল, কারণ ডাইনামিক প্রোগ্রামিংটা এআই এর একটা মানে ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে কিন্তু পড়ে। সেই জন্যই আমার বারবার মনে হচ্ছে তোদের এটা আগে ডাইনামিক প্রোগ্রামিং কিছু না কিছু হয়েছে। যাই হোক, দেখা যাক, আর একবার মনে করা যাক। এখানে যেটা হচ্ছে, আমাদের যেখান থেকে শুরু হচ্ছে আমরা সেইটাকে ফাইনাল স্টেজ ধরছি, স্টেজ 5। দেন আমরা নেক্সট লেভেলটাকে ধরছি নেক্সট স্টেজ 4, দেনটাকে ধরছি স্টেজ 3। দেখ, এখানে কিন্তু আমরা যে নোটগুলোকে ধরেছি সেই নোটগুলো কিন্তু একটু আলাদাভাবে, আজকে কিন্তু চাইলে অনেক সময় চেঞ্জ হয়, লেভেল চেঞ্জ করা যায়। অ্যাজ ইউজুয়াল যেটা করা হয়, 1 থেকে যেহেতু 2তে যাওয়া হচ্ছে, 2 থেকে যেহেতু 5 বা 6 বা 7 যাওয়া হচ্ছে, তাই বাই ডিফল্ট এটা আমার সেকেন্ড মানে নেক্সট স্টেজ, এটা আমার দেন স্টেজ, এটা আমার তারপরের স্টেজ, এটা আমার তারপরের স্টেজ। অ্যাকর্ডিং টু প্রবলেম, এই প্রবলেমে আমি সোর্সটাকে স্টেজ 5 করেছি, দেন স্টেজ 4, দেন স্টেজ 3, দেন স্টেজ 2, দেন স্টেজ 1। পার্টিকুলারলি কেউ চাইলে এটাকে 5, এটাকে 4th স্টেজ, এটাকে 3rd স্টেজ, এটাকে সেকেন্ড স্টেজ, এটাকে ফার্স্ট স্টেজ করতে পারে, কিন্তু সেটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। অর্থাৎ এই টোটাল ডাইনামিক প্রোগ্রামিংয়ে দুরকমভাবে অ্যাপ্রোচ হয়। এক হচ্ছে হয় ফরওয়ার্ড ওয়েতে, ফরওয়ার্ড মেথড, যেহেতু বোথ আর রেকার্সিভ, হয় ফরওয়ার্ড নয় ব্যাকওয়ার্ড। আমি যেহেতু ব্যাকওয়ার্ড ওয়েতে যাচ্ছি, দুটো একই, অনেকটা অসুবিধে কিছু নেই। যেহেতু আমি ব্যাকওয়ার্ড মেথডে যাচ্ছি, তাই এখানে আমরা এটাকে স্টেজ 5 ধরছি। তার মানে স্টেজ 5 থেকে স্টেজ 1-এ যাচ্ছি, যেটা আমরা আগের দুটো প্রবলেমের ক্ষেত্রেও করলাম।
একটু মনে করার চেষ্টা কর, একদম প্রথম যেটা সেটাকে স্টেজ 3, স্টেজ 2, স্টেজ 1, এখানেও আমরা তাই করছি, স্টেজ 5, স্টেজ 4, স্টেজ 3, স্টেজ 2, স্টেজ 1। ওকে, গ্রাফটা আমাদের মাঝে মাঝে এই ডায়াগ্রামটা লাগবে ফর দ্য নাম্বার। তাহলে অ্যাকর্ডিং টু যেটা এখানে দেওয়া আছে প্রবলেমটা আর কি, এটা গিভেন যে ডিস্টেন্সগুলো দেওয়া আছে কিলোমিটারে দেওয়া আছে, সিটি অফ অরিজিন হয়ে যাচ্ছে সিটি এ, আর সিটি অফ ডেস্টিনেশন হয়ে যাচ্ছে সিটি বি। যেটা এইমাত্র বললাম যে আমাদের হয় ফরওয়ার্ড ক্যালকুলেশনে যাওয়া যায় বা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, আমি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে দেখিয়েছি। যে যে টার্মসগুলো লাগবে ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এখানে মনে রাখার জন্য ডিএন, decisions variables that define the immediate destinations when n denotes the stage to go. That means আমি যদি আজকে এই নোট 10 বা সিটি 10 কে যাই, এটাকে আমরা বলছি D1। যেহেতু আমি এখানে স্টেজ 1 এ আছি, আমার যেহেতু আমি যাব ব্যাকওয়ার্ডে, তাই আমার শুরু কিন্তু হবে হচ্ছে সিটি বি থেকে, অর্থাৎ লাস্ট নোট থেকে। তাহলে এখানে আমার স্টেজ কোনটা ছিল 1, সো দ্যাট ইজ আওয়ার ডিএন, D1, এবং তার ইমিডিয়েট যে কাজটা আমাদের হচ্ছে, এটা এক্ষুনি করতে করতে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ডিসিশন ভেরিয়েবলস দ্যাট ডিফাইন দ্য ইমিডিয়েট ডেস্টিনেশন, এসএন। অ্যাজ ইউজুয়াল আমরা স্টেট ভেরিয়েবল ডিক্লেয়ার করব এখানে কিছু। State variables describe a specific city at any stage, অর্থাৎ কোনো একটা যে স্পেসিফিক সিটিটা আছে সেইটাকে আমরা যখন ডিফাইন করছি, যেমন ধরা যাক 10, এটাকে আমরা S1 মানে এই নোডটাকে ডিফাইন করছি S1 বা SN বলে, এবং N অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্টেজ। আগের প্রবলেমে আমরা 3টে স্টেজে ছিলাম, এখানে কিন্তু আমাদের 5টা স্টেজ আছে, মাথায় রাখতে হবে। ওকে, দেন নোটেশন হচ্ছে DS1, DN, SN, DN, জাস্ট এটার নোটেশনে আমাদের ইন্ডেক্সে লেখা, কিছুই না, ওই একই ডিস্টেন্স অ্যাসোসিয়েটেড উইথ SN, অর্থাৎ ওই স্টেট ভেরিয়েবল বা সিটি নোডের সঙ্গে আমাদের ওই স্টেজের যে ডিসিশন ভেরিয়েবলটা আছে ফর দ্য কারেন্ট nth স্টেজ। FN, SN, DN, এই যে গল্পটা, এটা এতক্ষণ ধরে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, ঠিক আমাদের ওই যে সেই গল্প, ঠিক সেই রকম। দ্যাট মিন্স দ্য মিনিমাম টোটাল ডিস্টেন্স ফর দ্য লাস্ট n স্টেজেস। ওয়াই মিনিমাম? কারণ আমার কাছে কিন্তু এখানে মিনিমাইজেশনেই যাচ্ছে পুরো গল্পটা। আর যেহেতু মাথায় স্টার্ট দিয়ে দেবো যখন, নর্মালি এটা সমস্ত বইতে এরকমই থাকে, দ্যাট ইজ ফর দ্য অপটিমাল পাথ। অপটিমাল মানে কিন্তু মিনিমাম নয়, অপটিমাল মানে মিনিমাল নয়, অপটিমাল মানে সমস্ত মিনিমামগুলোকে মধ্যে থেকেও যেটা মিনিমামের থেকে একটু বড় হলেও হতে পারে, বাট দ্যাট ইজ ফিজিবল। তাহলে নেক্সট প্রবলেমে এগোনো যাক। তাহলে উই স্টার্ট ক্যালকুলেটিং ডিস্টেন্সেস বিটুইন আ পেয়ার অফ সিটিজ ফ্রম ডেস্টিনেশন সিটি। এই যে কথাটা লেখা হলো 10, দ্যাট ইজ ডিনোটিং বাই x1, অ্যান্ড ওয়ার্ক ব্যাকওয়ার্ডস। এখানে কথাটা লেখা x5, x4, x3, x2, x1, অ্যারোগুলো দেওয়া এভাবে। আসলে অরিজিনালি কি হচ্ছে, আমরা ওই যে গল্পটা বললাম, প্রথমে x1 থেকে শুরু করছি, জেনারেলাইজেশন, 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 গিয়ে জেনারেলাইজেশন থেকে ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে করতে আসা, ঠিক আছে, টু ফাইন্ড দ্য অপটিমাল পাথ। ফরওয়ার্ডে যেতে হবে, মানে কখন ফরওয়ার্ডে যাব কখন ব্যাকওয়ার্ড, কোনো গল্প নেই, একই 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 একই, মানে এরকম কোনো ব্যাপার নেই যে তোকে ফরওয়ার্ডে যেতে হবে কখনো বা কখনো ব্যাকওয়ার্ডে যেতে হবে। ব্যাকওয়ার্ডে গেলেও হবে বা ফরওয়ার্ডে গেলেও হবে, কোথাও লিখে দেওয়া থাকে না, কোথাও লেখাও থাকে না, কিছু বলা থাকে না, দুটো ওয়েতেই যাওয়া যায়, ঠিক আছে, এরকম কোনো কিছু ব্যাপার না। মানে জাস্ট ব্যাকওয়ার্ডটা জেনে রাখলেও হবে, আর যদি ভবিষ্যতে কখনো কোথাও ফরওয়ার্ড দেখতে পাস, তুই দেখবি ব্যাকওয়ার্ডটারই জাস্ট অপোজিট,
ঠিক আছে, ওটা নিয়েও হ্যাঁ কোনো হ্যাঁ, প্রবলেম ওটা তো নেই। একই হয়। হুম, ঠিক আছে। এবার তার মানে কি রিলেশনশিপে আমরা যাব, ফার্স্ট স্টার্টিং শুরু করব, দ্যাট ইজ রেকারশন রিলেশনশিপ, কারণ প্রথম থেকেই বলা হচ্ছে দ্যাট ইজ রেকারসিভ মেথড। সো ফর দিস প্রবলেম ক্যান বি স্টেটেড অ্যাজ, আমি প্রথমেই বলছি মাথা খারাপ করবি না এই টার্মসগুলোকে দেখে। এই টার্মসগুলো আমাদের ডাইনামিক প্রোগ্রামিং সলভ করার জন্য কাজে লাগে, আদারওয়াইজ জাস্ট টার্মসগুলোকে একটু মাথায় রাখ তাহলেই হবে, তার বেশি কিছু না। একই রকম গল্প আমরা আগের প্রবলেমটায় যখন গেলাম, F3S3 ইজ ইকুয়াল টু মিনিমাম অফ ফাইনাল কোনটা, দ্যাট ইজ আমাদের ছিল হচ্ছে S3, তার রেসপেক্টে y3 হোল স্কোয়ার প্লাস ঠিক তার আগেরটা F2S2। এখানে জাস্ট ওইটাকেই জেনারেলাইজেশনে লেখা হয়েছে, FNSN অপটিমাল, ফর দ্যাট ওয়াই ইট ইজ রিটেন অ্যাজ স্টার মিনিমাম অফ ডিএন, যে এনএথ স্টেজে আমি দাঁড়িয়ে আছি, ক্যাপিটাল ডি অফ এসএন কমা ডিএন, অর্থাৎ এইবার এ দুটোর মধ্যে আমাদের মিনিমাম ভ্যালু, মিনিমাম পাথ, প্লাস ঠিক তার আগেরটা, এখানে F3 থাকলে আমরা F2 দিয়ে রেকারশনে যাচ্ছি, এখানেও তাই, Fn এ দাঁড়িয়ে থাকলে আমি Fn-1 ডিএন দিয়ে তার আগেরটায় যাচ্ছি। এক্ষেত্রে আমার কাছে n কোনটা কোনটা, 1 2 3 4, কারণ 5 নম্বর অবধি আমাদের গিয়ে পৌঁছলে আর 5টা থেকে আমাদের 6 যেতে হচ্ছে না, তাই আর 6 লাগে না। ঠিক আছে, দেখা যাক। সো ওয়ার্কিং ব্যাকওয়ার্ড ইন স্টেজেস ফ্রম সিটি বি টু সিটি এ, উই ডিটারমাইন দ্য শর্টেস্ট ডিস্টেন্স টু সিটি বি, দ্যাট ইজ নোট 10 ইন স্টেজ 1 ফ্রম স্টেট S1টাকে ধরা হচ্ছে 8, S1 ধরা হচ্ছে 9, নোড 8 নোড 9 ইন স্টেজ 2। চলো দেখা যাক। এটা আমার 10, আমি স্টেজ 1-এ দাঁড়িয়ে আছি, তাহলে আমি কি এই মুহূর্তে আমাকে স্টেজ 2 থেকে স্টেজ 1 এর কথা ভাবতে হবে? অরিজিনালি আমরা সেটা ভাবছি না, যেহেতু ব্যাকওয়ার্ড আমরা ভাবছি যে স্টেজ 2 থেকে 1 এর না ভেবে 1 থেকে 2, দুটো গল্প একই, কিন্তু জাস্ট এখানে ভাবনাটা, অর্থাৎ আমি যদি স্টেজ 2-তে দাঁড়াই তাহলে স্টেজ 2-তে আমার কাছে কটা নোড আছে, অ্যাজ ইউজুয়াল কটা সিটি আছে, 8 9, তাহলে আমার কটা নোড আছে, নোড আছে হচ্ছে 8 আর 9, উই আর ডিনোটিং ইট অ্যাজ S1। তাহলে আলাদা আলাদা করে আমাকে S1 থেকে 10 আর এই S1 থেকে 10 অবধি পৌঁছতে কতটা মিনিমাম লাগছে সেইটাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে একবার শুধু দেখে নিই, এখানে এটা মাথায় রাখ তাহলেই হবে। 8 থেকে 10 আমার লাগছে 7, 9 থেকে 10 আমার লাগছে 9। তাহলে জাস্ট নোটেশনটা এইভাবে লেখা হচ্ছে, ইন স্টেজ 2 S1 ইজ ইকুয়াল টু 8, S1 ইজ ইকুয়াল টু 9। আমরা প্রথম যাচ্ছি এই S1টাকে ধরে, অর্থাৎ হেয়ার D8, 10। একটু তাকিয়ে মনে করি আমাদের নোটেশনটা ছিল DSN, DN। তাকিয়ে দেখ, দ্যাট ইজ আওয়ার DN, দ্যাট ইজ আওয়ার SN, অর্থাৎ এইটা আমার কাছে D1, দ্যাট ইজ আওয়ার S1। আমরা যেহেতু স্টেজ 1 এর রেসপেক্টে এটাকে লিখছি ফার্স্ট, আর এটা হচ্ছে এই, তাহলে D8, 10 এই নোটেশনটায় আমার কাছে কত আসছে 7, অ্যান্ড তারপরেরটা S1 যখন 9, সো দ্যাট ইজ D9, 10 কত, দ্যাট ইজ 9। সো হোয়াট ইজ দ্য অপটিমাল পাথ, দ্যাট মিন্স স্টার Fn অফ Sn। এক্ষেত্রে আমার কাছে Sn মানে কোনটা, 1 অরিজিনালি, মিনিমাম অফ কোনটার রেসপেক্টে করা হচ্ছে D1,
যদি জেনারেল নোটেশনটা থাকে, জেনারেল নোটেশন হচ্ছে এফ এন এস এন ইজ ইকাল টু মিনিমাম অফ ডিএন। So that is our minimum of 7,9. So that is 7 একদম ছোট্ট করে। যদি টেবিলে যাই তাহলে আরো কিছুটা সুবিধে হবে। লেখাটা হয় এরম ভাবে, ডিসিশন দ্যাট ইজ আওয়ার D1, সেটা কোনটা আসছে F1 S1, D1। যেহেতু আমার 1 এ আছি তাই ফার্স্ট হচ্ছে F1 S1, D1, D of S1, D1, dn কত আমার যেহেতু D1 দ্যাট ইজ 10। স্টেজ S1 এ মানে স্টেট যেগুলো আছে, স্টেজ 2 তে এসে কতগুলো স্টেট আছে আমার কাছে? দুটো স্টেট আছে, 8 আর 9। 8 থেকে 10 এ পৌঁছতে আমাদের কত লাগছে? 7। 9 থেকে 10 এ পৌঁছতে আমাদের কত লাগছে? 9। সো মিনিমাম ডিস্টেন্স অফ F1 S1, এখানে কিন্তু মিনিমাম সবকটার ক্ষেত্রে বার করা হচ্ছে, অর্থাৎ 8 থেকে 10 তার রেসপেক্টে মিনিমাম কত? দ্যাট ইজ 7। যেহেতু আমার কাছে এখানে একটাই ভ্যালু, একটাই মিনিমাম। 9 থেকে 10 মিনিমাম কত? 9। অরিজিনালি ডিসিশন আমরা কোন অপটিমাল ডিসিশনে যাচ্ছি? দুটোতেই আমরা যাচ্ছি 10-এ। কোন ডিসিশনে যাচ্ছি? 10-এ। স্যার বল। একটু রিপিট করবেন এই স্টেপটা। আমি এই স্টেপটা রিপিট করছি না, আমি পরের স্টেপটা যাচ্ছি। তো তখন আটকালে তুই এটাতে বল, একই টাইপের। আচ্ছা ঠিক আছে, তাহলে তখন এই জায়গাটা আরেকটু এখানটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা বলে প্রবলেম হচ্ছে। তাহলে উই নাও মুভ ব্যাকওয়ার্ড টু স্টেজ 3। আমরা এবার স্টেজ 1 এ ছিলাম, স্টেজ 1 থেকে স্টেজ 2 তে এলাম, এবার স্টেজ 3 তে যাচ্ছি। স্টেজ 3 তে যাওয়া যাক। স্টেজ 3 তে এসে আমার কাছে কটা নোড আছে? স্টেজ 1 থেকে যখন স্টেজ 2 তে ছিলাম 8 আর 9 দুটো স্টেজ ছিল। স্টেজ 3 তে এসে আমার কাছে কটা নোড? 5, 6, 7। That one was our S1 is equal to 8. That one was our S1 is equal to 9. ভালো করে তাকিয়ে দেখ, এই এসটা দিয়ে আমরা স্টেট ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করছি। সো দ্যাট ইজ আওয়ার S1, দ্যাট ইজ আওয়ার S1। যেহেতু সেম স্টেজে পড়েছে তাই এর S1 এই ঢুকেছে। তাহলে এটা দিয়ে আমরা কোন ডিসিশনে যাব? দ্যাট ইজ আওয়ার স্টেট 2। হ্যাঁ, বলে ফেলো। বলছি যে স্টেজগুলো তো ব্যাকওয়ার্ডে আসছে, তাহলে স্টেজ 5 থেকে হবে না? 5, 4, 3 এরকম করে? না না না, মানে স্টেজ 5 তুই ফলো না 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 না, তুই একটুখানি এই কোশ্চেনটা রাখ। কোশ্চেনটার একদম ফাইনালে গিয়ে যখন আমরা একদম ফাইনালে যাব আনসার বার করব, তখন তোর প্রশ্নের আনসারটা ওখানে দেবো, ওখানে পেয়ে যাবি। ঠিক আছে। কেন স্টেজ 5 এটা, কেন এটা স্টেজ 5 না? ওকে, সো দ্যাট ইজ আওয়ার S2, দ্যাট ইজ আওয়ার S2, দ্যাট ইজ আওয়ার S2 স্টেট 2। 5, 6, 7 অ্যাজ লাইক আমরা আগের প্রবলেমটায় কি করলাম রেকারশনে, যখন এখানে দুটো ছিল সেই দুটো থেকে 10-এর জন্যে D1 এ আসতে গেলে আমার কাছে মিনিমাম কত সেইভাবে ফাইন্ড আউট করছিলাম। একবারও কিন্তু এই পুরো স্টেজ থেকে স্টেজের মিনিমাম আমরা ফাইন্ড আউট করিনি, আমরা ফাইন্ড আউট করেছি স্টেট টু D1, স্টেট টু D1, সেইভাবে টেবিলে ফাইন্ড আউট করেছি। গিয়ে একবারও আমরা বলিনি যে 7টাই আমাদের কাছে মিনিমাম এই স্টেজ থেকে এই স্টেজে আসতে গেলে। সেটা নাও হতে পারে, অ্যাকর্ডিং টু প্রবলেম কিন্তু আমার চেঞ্জ হতেই পারে। ওকে, সো দ্যাট ইজ 5, 6, 7। তাহলে এবার ওই প্রবলেমটা একবার যাব। আচ্ছা, এটা আমাদের বারবার ফিরতে হবে ভ্যালুগুলো দেখার জন্য। আমি যখন স্ক্রল করছি সেটা কি তোদের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হচ্ছে না একটু পরে হচ্ছে? এইটা আমার একটু জানা দরকার। হচ্ছে স্যার, হচ্ছে তো? তাহলে ঠিক আছে, কারণ অসুবিধা নেই। তাহলে উই নাও মুভ ব্যাকওয়ার্ড টু স্টেজ 3, দ্যাট ইজ দেয়ার আর 3 cities, নোট 5,
নোট 6, নোট 7। তাহলে স্টেট S2 থেকে আমি কি করছি, দ্যাট ইজ আওয়ার এসএন। প্রথম আমরা চিন্তা করছি যে নোট 5-এ আছি, মানে S2 তে আছি। অ্যাজ ইউজুয়াল সেই নোটেশনটা, FN SN ইজ ইকাল টু মিনিমাম অফ DN DSN কমা DN, আগের 1 2 3 4। তাহলে এবার কোনটাকে চেক করছি, ভালো করে তাকিয়ে দেখ। আমাদের ছিল 8 9 10 5 6 7। আমরা কিন্তু এখানে যে ফাইন্ড আউট করছি অপটিমাল পাথ, প্রথম 5 D58 প্লাস F18। কেন? কারণ আমি 5 থেকে 8-এ যাচ্ছি, ফার্স্ট ডিস্টেন্স। দেন 8 থেকে 9-এর মধ্যে অলরেডি অপটিমালটাকে আমরা ফাইন্ড আউট করেছি, এর অপটিমাল F18 নোডের। তো সেই রেসপেক্টে D58 প্লাস F18 যেটা আসছে 5 8, তারপরেরটা হচ্ছে F18। 5 আর 8-এর মধ্যে ডিস্টেন্সটা অরিজিনালি 4। পাঁচ আর 8-এর মধ্যে ডিস্টেন্সটা অরিজিনালি 4। এবার যেহেতু 8 থেকে 10-এর মধ্যে একটাই ছিল 7, সেটা অলরেডি আমাদের টেবিলে বেরিয়ে এসছে 7। তার মানে এটা অলরেডি আমার কাছে মিনিমাম ডিস্টেন্স 8 to 10 বেরিয়েছে 8 থেকে 10-এর মধ্যে। সেইটাকেই এখানে ইউজ করা হচ্ছে, অর্থাৎ 4 প্লাস 7 ইজ ইকাল টু 11। টু স্টেজ S1 দ্যাট ওয়ান ইজ 8। নেক্সট 5 9, আমরা কিন্তু এখনো 5 থেকে বেরোইনি। 5-এর সঙ্গে কিন্তু 8-এর সম্পর্ক আছে, 9-এর সম্পর্ক আছে। সো দ্যাট ইজ D5 9। সো দেন 9 10, দ্যাটস ওয়াই F59 প্লাস F19। ওটা আমি আর গ্রাফে গেলাম না, ওখানকার ভ্যালুটা ছিল 8। আর যদি F19 দেখি তাহলে অ্যাকর্ডিং টু টেবিল আমাদের কাছে 9। তাহলে 58 আর 59 এই দুটোর রেসপেক্টে আমরা কি পাচ্ছি, 11 আর 17। টু স্টেট S1 ইজ ইকাল টু 9। তাহলে F2 S2 ফর 8 আর 9, মানে D2 যেখানে আমার কাছে 8 আর 9। আগের কথাটা কি ছিল, D1 10 যখন আমি স্টেট 1 ফাইন্ড আউট করছিলাম। এবার আমি স্টেট 2-তে আছি, স্টেজ 3 রেসপেক্টে। সেখানে এসে তাহলে আমার কোন ডিসিশনে যাচ্ছি, 8 আর 9 ডিসিশনে যাচ্ছি। দ্যাটস ওয়াই এটার রেসপেক্টে আমার 11 আর 17-এর মধ্যে 11। টু স্টেজ S1 ইজ ইকাল টু 8। এটা কিন্তু একটু ভালো করে দেখব। ওকে, 11, কারণ আমরা 11টাকে মিনিমাম পেয়েছি। দ্যাটস ওয়াই স্টেট S9 এটা বাদ চলে গেছে, তাই যেটা আমার কাছে মিনিমাম সেইখানে আমরা লিখছি টু স্টেট S1 ইজ ইকাল টু 8। তার মানে অরিজিনালি আমরা এই পাথটাকে নিয়েছি এখনো পর্যন্ত। এইবার এখনো কমপ্লিট হয়নি, পুরো স্টেজটা কমপ্লিট হয়নি। যেমন 5 8 5 9 নিলাম, এবার কি নেব, 6 8 6 9 7 8 7 9। তাহলে S2 যখন আমার কাছে 6, দ্যাট মিন্স নোট 6, আর S2 যখন 7, প্রথমে S2 6-এর জায়গায় যাই। সো দ্যাট ইজ F2 6, এইটার রেসপেক্টে ফাইন্ড আউট করছি। মিনিমাম D2 কত, 8 9-তে যাচ্ছি। 6 8 ভ্যালু ছিল টেবিলে 3, দেখ ওটা ছিল 7। 6 9 ওটা ছিল ভ্যালু টেবিলে 7, টেবিলে মিন্স হচ্ছে আমি বলতে চাইছি গ্রাফে, প্লাস 9। সো দ্যাট ইজ এটাতে 10 আসছে, এটাতে 16 আসছে। তাহলে আবার দেখছি আমার কাছে মিনিমাম কোনটা, দ্যাট ইজ 10। তার মানে টু স্টেট কোনটা, S1 ইজ ইকাল টু 8। ক্লিয়ার হবে, গ্রাফ আমরা টেবিল বানাবো। নেক্সট S2 ইজ ইকাল টু 7। 7-এর রেসপেক্টে কি লিখছি, F2 7। মিনিমাম D2 কোনটা, 8,9। ওখানেও আমার গ্রাফে ছিল 8, এটা তো আমার F18 7। এখানেও ছিল হচ্ছে 4 গ্রাফে, এটা 9। তাহলে 15 আর 13। তাহলে মিনিমাম কোনটা, 7-এর ক্ষেত্রে
13, এটা কিন্তু আমার যাচ্ছে টু স্টেট S1, দ্যাট ওয়ান ইজ ইকাল টু 9। যদি গ্রাফ এই টেবিল বানাই, দেখ ডিসিশন মানে কি, F2 আমরা ডিসিশন ফাইন্ড আউট করছি। কটা আমার কাছে আছে এখানে, 8 আর 9, দ্যাট ইজ বোথ আর আওয়ার D2। কটা স্টেট আছে, 5, 6, 7, 5 থেকে 8-এ যাচ্ছি, আমার কাছে কত বেরিয়েছে এক্ষুনি দেখ, এখানে আমরা ফাইন্ড আউট করেছি। 5 থেকে 8-এ আমার মিনিমাম কত এসছে, দ্যাট ইজ 11। 5 থেকে 8-এ 11, 5 থেকে 9 কত এসছে, 17 না 17, 5 থেকে 9 17, সেম অ্যাজ 6 থেকে 8 10, 6 থেকে 9 16, 7 to 8 15, 7 to 9 13। নেক্সট 5-এর রেসপেক্টে ভাবছি এখন, বাকি কিছু নয়। 5-এর রেসপেক্টে মিনিমাম কোনটা, 11, এবং সেটা কোন অপটিমাল ডেস্টিনেশনকে গিয়েছে, D2। টু স্টেট S1 ইজ ইকাল টু 8, এটা সরি 6-এর জন্য নাকি, এটা 5-এর জন্য, হ্যাঁ এটা 5-এর জন্য। 5-এর জন্যও 8-এ এসছে, 6-এর জন্যও 8-এ এসছে অপটিমালিটি, 7-এর জন্যও 9-এ এসছে। তাহলে আমরা কি করছি, 5-এর জন্য মিনিমাম ফাইন্ড আউট করলাম, সেটা কোথায় যাচ্ছে অপটিমাল ডিসিশন 8, 6-এর জন্য মিনিমাম করলাম 10, সেটা তো অপটিমাল ডিসিশন কোনটা 8, 7-এর জন্যও আমরা মিনিমাম ডিস্টেন্স ফাইন্ড আউট করলাম 13, বাট অপটিমাল ডিসিশন 9। নেক্সট ঋতুপর্ণা বা বাকিরা, যেটা প্রবলেম তো হচ্ছিল আগেরটায়, এবার বল। নেই স্যার, ক্লিয়ার হয়ে গেছে। ওই জায়গাটা বোঝা গেছে, যেহেতু ওটা একটা ছিল সেই জন্য গন্ডগোল হচ্ছিল। বাকিদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নেক্সট তাহলে আমরা যাচ্ছি, স্টেজ 1 গেলাম, স্টেজ 2 গেলাম, স্টেজ 3 গেলাম, তাহলে এবার কোথায় যাব, স্টেজ 4। সেম অ্যাজ স্টেজ 4 আর স্টেজ 5 বোথে যাব। স্টেজ 4-এ যদি যাই, কি কি আছে, 2, 3, 4, 3টে স্টেজ আছে। এইবার কিন্তু আরেকটু কমপ্লিকেশন, কারণ এর আগে যেটা কমপ্লিকেশন নয়, ক্যালকুলেশন, 5 থেকে 8, 5 থেকে 9, এবার কিন্তু 2 থেকে 5, 6, 7, 3 থেকে 5, 6, 7, 4 থেকে 5, 6, 7। তার মানে এর অলরেডি আগে F2 S2 গুলো আমরা ফাইন্ড আউট করে রেখে এসেছি। দেখা যাক, আমি ওখানে আর গ্রাফে ফিরছি না, ওখান থেকে লেখাটা এখান থেকে দেখলে বোঝা যাবে। তাহলে ছবিটা এখানে একটা রাখতে হতো, এইটা বোঝায় না, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার ডিসিশন D3-তে যদি যাই, F3 S3 D3, S3 D3, F2 D3। আমি এখানে লেখাটা দেখাচ্ছি। ধর 2 থেকে 5, এটা আমার ডিস্টেন্স কত, যদি 2 থেকে 5-এ যাই, আমার গ্রাফে ডিস্টেন্সটা দেওয়া আছে 7। আবার এর আগে আমার মিনিমাম অফ F2 S2 কত বেরিয়েছে, সেটা হচ্ছে 11। সেটা আগের টেবিল থেকেই পাবো, কারণ যখন আমার S2 কিন্তু 5, আমি কিন্তু এখানে যখন ক্যালকুলেশনটা করছি 2 to 5, 2 to 5, তাহলে এখানে যখন প্লাস করব, দ্যাট ইজ কিন্তু F2 5-এর রেসপেক্টে ভাববো। এবার F2 5 যদি আমি টেবিল ভাবি, F2 5 কিন্তু আমার কাছে এইটা, সো F2 5 ইজ ইকাল টু কত, 11। তাহলে আমার ক্যালকুলেশন এখানে আসছে কত, 2 থেকে 5-এর ডিস্টেন্স হচ্ছে 7, 7 প্লাস 11, দ্যাট ইজ 18। দেন 2 থেকে 6, গ্রাফে দেওয়া আছে ভ্যালু 10, সো মিনিমাম অফ F2 6। এবার যেহেতু 6 গিয়ে পৌঁছেছি, 6-এরটা তাকাই, 6-এরটা আমার মিনিমাম কত ছিল, 10। তাহলে এখানেও আমার ক্যালকুলেশন কি হবে, 10 প্লাস 10 ইজ ইকাল টু, এটা 10 কি করে হয়,
2 to 6 তো 20 হওয়া উচিত। দেখ আমি এখানে লিখেছি 20 হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ 10, দ্যাট ইজ 10, দ্যাট ইজ ইজিক্যাল টু 20। ও আচ্ছা, এটা তো ঠিকই লিখেছিলাম, এইটা লিখেছিলাম বোধহয় 10, যা হয়েছে হয়। স্যার ওটা F26 এর ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ভ্যালুটা লিখেছিলাম, যাই হোক। সো F26 ইজ ইকাল টু কত? 10 প্লাস 10 ইজ ইকাল টু 20। সেম অ্যাজ আমরা কি করছি, 27 5 এ আমার গ্রাফ থেকে পেয়ে যাব ভ্যালু 5। F27 কত ছিল? দেখ F27 ছিল 13, মানে এইটা আমার কাছে 7 নোট, তার রেসপেক্টে F27, তাহলে 13, তাহলে আমার ক্যালকুলেশনে কি আসছে, দ্যাট ইজ 18। এইভাবে আমরা যদি ক্যালকুলেট করে গ্রাফ টেবিলটাকে ফেরত আনি, 2 3 4 আমার তিনটে স্টেট, কোথায় কোথায় যাচ্ছে, 5 6 7, 2 থেকে 5 18, 2 থেকে 6 20, 2 থেকে 7 18, 3 থেকে 5 14, 3 থেকে 6 18, 3 থেকে 7 17, 4 থেকে 5 17, 4 থেকে 6 20, 4 থেকে 7 18। তাহলে 2 থেকে যদি আমরা এখানে চিন্তা করি, দ্যাট মিন্স দ্যাট ইজ আওয়ার F32 ইজ ইকুয়াল টু 18। এবার একটু তাকিয়ে দেখি, 18 আমার কাছে দুবার এসছে, তার মানে কার কার রেসপেক্টে এসছে, আমার ডিসিশন ভেরিয়েবল এই 18টা দুটোর রেসপেক্টে এসছে, একটা 5 একটা 7। F33 কত এসছে, 14 মিনিমাম, এবং এটা কার রেসপেক্টে এসছে, 5-এর রেসপেক্টে, তাহলে ডিসিশন একমাত্র 5। 4-এর ক্ষেত্রে F34 দ্যাট ইজ 17, এবং সেটাও এসছে 5-এর রেসপেক্টে। তাহলে আমরা চলে যাব এবারে 5th স্টেজ, অর্থাৎ লাস্ট স্টেজটায়। লাস্ট স্টেজে আমার কাছে কটা আছে নোট, অনলি 1, 1, এবং আমরা 1 থেকে কোথায় কোথায় যাচ্ছি, 4 নম্বর স্টেজ F4, দ্যাট ইজ 2 3 4। এইবার কিভাবে গল্পটা তৈরি হচ্ছে, 1 থেকে 2 এর ভ্যালু, 1 থেকে জাস্ট এটা মাথায় রাখি, 4 6 3, 4 6 3। এক থেকে আমার 2-এ যখন যাব, 4 6 3, এটা 2-এর জন্য, এটা 3-এর জন্য, এটা 4-এর জন্য। 1 থেকে যখন 2-এ যাব, আমার 4 এমনি আছে গ্রাফে, আর তার মানে আমার যেহেতু 2-এ যাচ্ছি, তার মানে আমাকে কোনটাকে ফাইন্ড আউট করতে হচ্ছে, দ্যাট ইজ F3 অফ 2। এবার ওই আগের টেবিলটা দেখি, F3 অফ 2-এ আমার কোনটা এসছে, 18 মিনিমাম। তাহলে আমরা এখানে লিখছি 4 প্লাস F32 দ্যাট ইজ 18, অর্থাৎ 22। দেন F4 1 2 3, 6 ছিল, 6 প্লাস ওটাতে আমার কাছে মিনিমাম এসছিল হচ্ছে 14, তাহলে 20। F4 1 4, 3 প্লাস 17, F34 কত ছিল, 20 এসছে টোটাল। এইবার তাহলে আমরা পুরোটাকে সামারাইজ করব, যেটা শ্রীমন্তীর কোশ্চেন ছিল যে কেন ওটা আমার কাছে স্টেজ 5, মানে প্রথমটা কেন স্টেজ 5। হ্যাঁ, কার, ওই এলিনা, আমি এখানে আসলে ঠিক আছে, একই ব্যাপার, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, ওই সবারই কোশ্চেন, আমারই কোশ্চেন, ঠিক আছে। এবার সিকোয়েন্সটা আসছে আমাদের কাছে 10 8 5 3 1 অথবা 10 8 5 4 1। দেখা যাক, আমরা একদম ফার্স্ট টেবিলে যাব, এটা আমাদের ফার্স্ট টেবিল, ঠিক আছে। 10 থেকে আমি কোথায় আসতে পারি, আমার মিনিমাম কোনটা, 10 থেকে আমার মিনিমাম কোনটা, দুটো আছে, 7 আছে 9 আছে। আমি তার মানে মিনিমামটাকেই চুজ করব, দ্যাট ইজ আওয়ার 7।
তাহলে আমি 10 থেকে কোথায় এলাম, 8-এ। ওকে, লেখাটা আমি লিখে নেক্সট টেবিলে যাব। সো আমরা 10 থেকে এলাম হচ্ছে 8-এ। 8-এ এসে এবার আমরা দেখছি আমাদের কাছে মিনিমাম কোনটা। আমরা 8-এ দাঁড়িয়ে আছি, 8 থেকে দেখতে পাচ্ছি আমার কাছে দুটো আছে, একটা 11 একটা 10। তাহলে আমি মিনিমাম কোনটা, 10 নেব। তাহলে 10 কার রেসপেক্টে আসছে আমার নোট, 6-এর রেসপেক্টে। তাহলে 10, 8, 6। তাহলে আমি চলে যাব নেক্সট টেবিল। নেক্সট টেবিলে গিয়ে দেখা যাচ্ছে কোনো অপটিমাল ডিসিশনেই আমার কাছে কিন্তু 6 নেই। হেন্স তার মানে আমার কাছে ওই টেবিলের যে ভ্যালুটা আমরা আপাতত কাউন্ট করেছিলাম, তার মানে এখানে আমার অপটিমাল ডিসিশনে 6টাকে রাখতেই পারবো না। হেন্স উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট মিনিমাম। তাহলে 8-এর 10-এর পরে আমার কাছে নেক্সট মিনিমাম কোনটা, 11। তার মানে আমরা কোথায় পৌঁছতে পারি, 5, 10, 8, 5। ওকে, তাহলে আমরা এবার নেক্সট টেবিলে চলে যাই। এইটা আমাদের নেক্সট টেবিল। সো 10, 8, 5। এবার 5-এর ক্ষেত্রে দেখছি 3টে 5 আছে, তার মধ্যে মিনিমাম কোনটা, সো দ্যাট ইজ আওয়ার 14। তাহলে 5 থেকে তার জন্য কোনটাতে যেতে পারি, সেটা হচ্ছে 3-তে। তাহলে 10, 8, 5, 3 দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি আমি 10, 8, 5, 3 এবং 3 প্রেজেন্ট। তাহলে 3 থেকে আমি কোথায় আসছি, 1। এবার এখানে একটা গল্প তৈরি হয়েছে, তাহলে এই 4টা গেল কোথায়। তাহলে নেক্সট চেকিং করা যাক যে এইটা যখন আমার কাছে একটা সিকোয়েন্স এসে গেল 10, 8, 5, 3, 1, আর একটা সিকোয়েন্সও এখানে তৈরি নিশ্চয়ই হতে পারে। এখানে একটা 7 ছিল, যেটাকে আমাদের কনসিডারেশনের মধ্যে আনিনি, কারণ 7 আমার নেক্সট কোনো অপটিমাল ডিসিশনে আসেনি। তাহলে 5-এ এটার পর আমরা চেক করি যে নেক্সট মিনিমাম কোনটা ছিল, 17। যেহেতু আমার কাছে 4 একটা গল্প ছিল, তাহলে এখানে আমরা 3-এর জায়গায় আপাতত 4কে রাখছি, মানে আর একটা সিকোয়েন্স হিসেবে। তাহলে 10, 8, 5, 4। তাহলে এখানে আমাদের কাছে এসছিল 10, 8, 5, 4। এবার দেখছি 4 থেকে 1-এ যাওয়া যাবে। ওকে, তাহলে একটু দেখা যাক। 10, 8, 5, 3, 1, 10, 8, 5, 4, 1। দশ, 8, 5, 3, 1, 4, 1। 10 থেকে 8-এ কত পেলাম, 7। 7 প্লাস 4, 11। 11 প্লাস 3 মানে 3, 14। 14 প্লাস 6 কত, 20। 10, 8, 5, 3, 1, তার জন্য আমাদের আসছে কত, 20। নেক্সট 10, 8, 7, 4, 11, 4-এ যাব, 6 কত হলো, 11, 6, 17। 17 আর 3, 20। দেখ দুটোতেই কিন্তু আমাদের কাছে 20 আসছে। দ্যাট মিনস 10, 8, 5, 3, 1, 10, 8, 5, 4, 1। এবার এলিনা, আমি ক্যালকুলেশনটা কিভাবে করলাম, একটু অন হ। ক্যালকুলেশনটা কিভাবে করলাম, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ক্যালকুলেশনটা কিভাবে করলাম আমি হ্যাঁ, এই মানে বল বল। হ্যাঁ সেটা তো, হ্যাঁ প্রথমে হচ্ছে স্টেপ 1। এখন মানে লাস্ট ওই মুহূর্তে stage লাস্ট গুলোই মুহূর্তে বলছি। লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তে যখন আমি ক্যালকুলেশন করছি 20, হ্যাঁ সিকোয়েন্সটার দিকে তাকা, 10, 10 to 8, 7, 8 to 5, 4, 4 to 3, মানে 3। হ্যাঁ, হ্যাঁ তাহলে 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 তুই বার করতে- তাহলে আমি প্রথম কোন স্টেজে দাঁড়িয়ে ক্যালকুলেশন যখন করছি, প্রথম কোন স্টেজে দাঁড়িয়ে, স্টেজ 1।
তারপরে কোন স্টেজে দাঁড়িয়ে? স্টেজ 2, তারপরে স্টেজ 3, তারপরে স্টেজ 4, তারপরে স্টেজ 5। অরিজিনালি ব্যাকওয়ার্ড মেথডে যখন আমরা যাচ্ছি তখন আমাদের কাছে এইটা স্টেজ 1, এটা স্টেজ 2, এটা স্টেজ 3, এটা স্টেজ 4, এটা স্টেজ 5। ঠিক আছে, আমরা যদি ফরওয়ার্ড মেথডে যেতাম তখন তো 1 থেকে 10-এ যেতাম, এখানে তো 10 থেকে 1-এ গেছি, সেই জন্য এটা স্টেজ 1 থেকে স্টেজ 5। হ্যাঁ হ্যাঁ বল বল, আমি তোর কথা খুব কেটে যাচ্ছে। স্যার বলতে চাইছি যে প্রসেসটা ব্যাকওয়ার্ডে হচ্ছিল আমি বুঝতে পারছিলাম, কিন্তু যেহেতু ব্যাকওয়ার্ডে হচ্ছে তাহলে স্টেজ 5টা আগে হওয়ার কথা, ওটাই আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি তোকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেটা আমাদের হয়ে গেছে, তাহলে ক্লিয়ার হবে। যখনই আমরা এই প্রবলেমটায় ছিলাম আজকেরই, দেখ একদম প্রথম যে প্রবলেমটা, সেখানে এইটা মানে আমার কাছে কোন স্টেজ ছিল? S3 S3 পরে S2, স্টেজ 3, স্টেজ 2, স্টেজ 1, আবার এবার স্টেজ 1 থেকে স্টেজ 3 তে ফিরেছি। হ্যাঁ, সেম অ্যাজ সিটি 1, স্টেজ 5, নেক্সট স্টেজ কমেছি, 5 থেকে 1-এ গেলাম, 5 থেকে 1-এ, এখানে 3 থেকে 1-এ এসে 1 থেকে 3 বার করলাম, 5 থেকে 1-এ গিয়ে 1 থেকে 5 বার করা হলো। আগের প্রবলেমটাও তাই ছিল, আমাদের ফার্স্ট দিনের প্রবলেমও আমরা তাই করেছি। স্টেজ 3, স্টেজ 2, স্টেজ 1, দেন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। আমি অরিজিনালি মানে মোস্ট অফ দ্য টাইমস আমি ব্যাকওয়ার্ড ইউজ করি, এটা ফরওয়ার্ডও ইউজ করা যায়। সেখানে স্টেজ 1টাকে ফার্স্ট x3 ধরে নিয়ে x2, x3, এবার স্টেজ 3 থেকে আবার তখন স্টেজ 1 ফাইন্ড আউট করা। হ্যাঁ, যেমন 3 2 1 হয়, ওটা 1 2 3 আগে হবে, তারপরে মানে প্রবলেম কিছু নেই, এটা হ্যাঁ এটা 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 দুটো মেথডই প্রায় এক। এবার যে যেটাতে কমফোর্টেবল ফিল করতে পারে, এটা নিয়ে কোনো ফ্যাক্টর হয় না, ঠিক আছে? কারণ যেহেতু না ব্যাপারটা ওটা করলেও একই। আমি যদি আজকে তোদের ফরওয়ার্ডটাই দেখাতাম তখন মনে হতো ফরওয়ার্ডটাই বেটার, ঠিক আছে? ওটা ফ্যাক্টর হবে না। ফ্যাক্টর হচ্ছে যে মেনলি আমাদের রেকারসিভটা মাথায় রাখতে হবে অ্যাকর্ডিং টু নোটেশন, যে যদি আমি F3 যাই তাহলে F2 তে যাচ্ছি, F2 থেকে F1 এ যাচ্ছি। তখন তো মানে ম্যাক্সিমাম যেমন মানে S1 থেকে যখন S2 তে আসছি তখন তো আমরা মিনিমামটা নিচ্ছি দুটোর মধ্যে। বাই চান্স ধরুন 10 থেকে 8 এ গেছি, 10 থেকে কিন্তু যখন আমরা ব্যাকওয়ার্ডে আসছি মিনিমামটা নিচ্ছি, যখন ফরওয়ার্ডে যাব ম্যাক্সিমামটাই নেব। তো না, ম্যাক্সিমাম নেব না, কারণ আমাদের কাজই হচ্ছে এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম, যেটা অ্যাকর্ডিং টু প্রবলেম। ম্যাক্সিমাম কিছু নেব না, আমাদের যেটা দরকার সেটাই নেব, নোটেশন চেঞ্জ হবে। আমি F3 থেকে F2 তে আসছি, F2 থেকে F1 এ আসছি, তখন হয়তো F1 থেকে F2 তে যাচ্ছি, F2 থেকে F3 তে যাব। প্রবলেমটা একই থাকবে, নোটেশনটা চেঞ্জ হয়। এটা পুরোটাই রেকারশন। এবং ব্যাকওয়ার্ডটা এই কারণে তোদের কাছে চেনা লাগছে, কারণ যখনই তোরা কোনো প্রোগ্রাম করিস, সেটা সি এর হোক, পাইথনের হোক, বা যে কোনো C++ এর হোক, যখন রেকারসিভ মেথডটা ইউজ করিস তখন কিন্তু অরিজিনাল অবজেক্টের যে রেকারশন সেটা কিন্তু এটার ভেতরেই এটা হয়, বড়টার ভেতরে ছোটটা হয়। সেটা এখানে গল্পটা, কখনো F1 এর ভেতরে F2 কে ঢোকাই না, F3 এর ভেতরে F2 কে ঢোকাই। এখানে সেই জন্য ব্যাকওয়ার্ডটা চেনা লাগে। আর ফরওয়ার্ডটা হলে কি হবে, F1 এর ভেতরে F2 কে ঢোকাবো, F2 এর ভেতরে F3 কে ঢোকাবো, তার জায়গায় বরং মনে হয় F3 এর ভেতরে F2 কে ঢোকানো ভালো, ঠিক আছে? আচ্ছা, আর একটা হবে তো? হ্যালো, হয়ে যাক স্যার, হয়ে যাক আজকে লড়াই হয়ে যাক।
কারণ এখনো ওটা হয়ে গেল, এখনো বাকি থাকবে 1 2 3। হ্যাঁ হয়ে যাক হয়ে যাক, এই তো हम होंगे कामयाब। এটা 3-তে এলাম কেন? 3টা অন্যরকম, আমরা 6-এ যাব। এটা আমাদের খুব চেনা চেনা প্রবলেম, দেখবি দেখ, সিমপ্লেক্স দিলে এক্ষুনি করতে বসে যাবি, বা গ্রাফিক্যাল মেথড। ইউজ ডাইনামিক প্রোগ্রামিং। একদম স্যার, একদম একদম চেনা লাগছে না এটা? ওই রকম। একদম স্যার। হ্যাঁ, ইন্টিজার দিলেও ভালো লাগবে, এটা ইন্টিজার প্রোগ্রামিং এর মতোই রেজাল্ট আসবে। এখানে কিন্তু কোথাও লেখা নেই যে এটা ইন্টিজার হবে, কিন্তু বোধহয় ইন্টিজারের মতো রেজাল্ট আসবে। সো ইউজ ডাইনামিক প্রোগ্রামিং টু সলভ দ্য এলপিপি, দ্যাট ইজ ম্যাক্সিমাইজেশন অফ জেড। একদম ছোটোবেলার সেই জিনিস, x1 + 7x2। এখানে ওই সমস্ত গল্প নেই, স্কোয়ার মাল্টিপ্লিকেশন এসব কোনো গল্প নেই। সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট ইজ 2x1 + x2 <= 8, আর 5x1 + 2x2 <= 15, and x1, x2 <= 0। সলিউশন করার জন্য কি করব? এখানে আমাদের দুটো স্টেজ, দুটো স্টেট। কেন দুটো স্টেজ? আমার ডিসিশন ভেরিয়েবল কটা? যেহেতু আমার দুটো ডিসিশন ভেরিয়েবল, সেই রেসপেক্টে দুটো স্টেজে আসি। আর যেহেতু আমার কনস্ট্যান্ট দুটো, তাই আমার স্টেটও দুটো। হেন্স একই সিস্টেম, আমরা ফরওয়ার্ড ইন্ডাকশন মেথডে যেতে পারি বা ব্যাকওয়ার্ড ইন্ডাকশনে যেতে পারি। আমরা যাব হচ্ছে নর্মালি এখানে ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ফ্রম লাস্ট স্টেজ টু ফার্স্ট স্টেজ। তাহলে প্রথমে সেকেন্ড স্টেজে যাচ্ছি, একই রকম লেখা। দ্য অপটিমাল ভ্যালু অফ f2 b1, b2 ইজ গিভেন বাই f2 b1, b1, b2 ম্যাক্সিমাম অফ 7x2, 0 থেকে b। bটা কি পরে আসছি, where b1 = 8, b2 = 15 and maximum of 7x2। ঠিক সেই রকম y1² + y2² + y3², যখন যেতাম লাস্টেরটা দিয়ে শুরু হতো। এখানেও আমার x2 রেসপেক্টে আমার শুরু হচ্ছে প্রথম, আর দ্যাট ইজ আওয়ার b1, দ্যাট ইজ আওয়ার b2, 8 and 15, যেটা আমার দুটো কনস্ট্যান্ট আছে। সো b1 = 8, b2 = 15, that's why it is 7x2. So the feasible value of x2 is non-negative, কারণ যেহেতু আমাদের ওটা বলেও দিয়েছে যে x1, x2 > 0. So satisfy all the given constants, then আমার কাছে x2 অবশ্যই <= b1 হবে, that means 8, and 2x2 <= b2 হবে, that means 15. why? ফার্স্ট ইকুয়েশন কনস্ট্যান্ট দেখি, সেখানে আমার দেওয়া আছে x2 <= 8, সেকেন্ড 2x2 <= 15। যেহেতু আমার কনসার্ন এখানে সেকেন্ডটাকে নিয়ে, সেকেন্ড ডিসিশন ভেরিয়েবল নিয়ে, দ্যাটস ওয়াই b1টা 8, b2টা 15। তাই এখানে ধরাই হচ্ছে যে x2 <= b1, দ্যাট মিন্স 8, ওটা যেহেতু এসছে 2x2 <= b2। Thus the maximum value of b, এইখানে যে bটাকে ধরা হয়েছে গল্পটা, that x2 can assume is equal to minimum of 8, 15/2, that is x2, 8, that one 2x2 = 15, or x2 = 15/2. So that is 8, 15/2 এর মধ্যে 15/2 হচ্ছে আমার b. So we can write f2 of b1, b2 maximum of 0 to b, that is 7x2. 7টাকে বাইরে নিয়ে আসা হলো। So for optimality,
সো ফর অপটিমালিটি মিনিমাম অফ 8 মাইনাস 2x1 কেন লেখা হচ্ছে? যেহেতু আমাদের এখানে পুরো গল্পটা গিয়ে দাঁড়াচ্ছে সেই ফর্মটা, অর্থাৎ প্রথমে আমি লিখছি আমার যে ভ্যালুটা 8 মাইনাস x1, দেন আমাদের f1 x1 এই গল্পটাতে, তাহলে ওইখানেই গল্পটা আনছি 8 মাইনাস 2x1। একটু তাকিয়ে দেখা যাক, 8x2 এর জন্য কত আসছে? 8x2 ইজ ইকাল টু 8 মাইনাস 2x1, এটা আমার ফার্স্ট। সেকেন্ডেরটা 2x2 ছিল, তাহলে পুরো গল্পটা যদি 2 ডিভাইড করা হয় 15 মাইনাস 5x1 হচ্ছিল, সো x2 ইজ ইকাল টু 2 ডিভাইড করলে 15/2 আর মাইনাস 5/2 x1, ঠিক এখানে সেটাই লেখা হচ্ছে। সো 7 অফ মিনিমাম 8 মাইনাস 2x1 comma 15/2 minus 5/2 x1, hence the feasible value would be, সেই যে বলা হয়েছে স্টার্ট দিয়ে করা হয় ফিজিবলটা, then that one is equal to minimum, তুই এটা তোকে বলিনি, তোদেরকে বলিনি, এটা এখানে সিঙ্ক্রোনাইজ হচ্ছে। আচ্ছা, মিনিমাম অফ 8 মাইনাস 2x1 comma 15/2 মাইনাস 5/2 x1, ঠিক আছে। তার মানে এখানে যেটা আমাদের কাছে f2 রেসপেক্টে এলো, সো দ্যাট ইজ অলসো আওয়ার ওই x2টাকে স্টার দিয়ে ফিজিবল বা অপটিমাল রিজনটাকে লেখা হচ্ছে মিনিমাম অফ দ্যাট ওয়ান। ওকে, তাহলে আবার কি করছি আমরা? আবার আমরা প্রসিডিং ব্যাকওয়ার্ড টু স্টেজ 1। আমরা এর আগেও দেখেছি আমরা কি করি, প্রথমে f2 বার করি, f2 x2, তারপরে x2 বার করি। এখানেও ঠিক তাই করা হলো, প্রথমে f2 x2 বার করা হলো অনেকটা, যেহেতু আমার এখানে দুটো কনস্ট্যান্ট ছিল তাই b1 b2, সো f2 x2 বার করা হলো, তারপরে x2 স্টার বার করা হলো। সো দ্য রেকার্সিভ রিলেশন ফর অপটিমাইজেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, এরপরে আবার কি b1 f1 এর জন্য b1 b2, এখানেও আমার 0 আর b, সেম গল্প 8x1। এবার কেন 8x1? কারণ আমার এখানে প্রবলেমে দেখি ওটাতে যেমন 7x2 দিয়ে শুরু, এখানে আমার 8x1, তাহলে যেহেতু আমি f1 এ যাচ্ছি তাহলে এরপর হচ্ছে কত f2, তাহলে f1 এর জন্য আমার কি হচ্ছে 8 অফ x1 প্লাস f2 স্টার, মানে আমার কাছে অপটিমাল যেটা এসছে 8x1 প্লাস অলরেডি অপটিমামটাকে আমরা এখানে ফাইন্ড আউট করলাম। তাকিয়ে দেখি 7 অফ মিনিমাম অফ এইটা x1 এর রেসপেক্টে, তাহলে এখানেও তাই লেখা হচ্ছে 8x1 প্লাস 7 অফ মিনিমাম অফ এইটা, জাস্ট এটার জায়গায় এটা লেখা হচ্ছে। এইবার আমাদের কাছে তাহলে ফিজিবল ভ্যালু কি কি হবে? আবার ঠিক ওইভাবে যেভাবে x2 ফাইন্ড আউট করেছিলাম ওইভাবেও এখানে একবার চেক করি। তাহলে এখানে আমার কাছে কি ছিল 2 অফ x1, তাহলে 2 অফ x1 ইজ ইকাল টু 8, তাহলে x1 কত 4, 5 অফ x1 ইজ ইকাল টু কত 15, তাহলে x1 কত 3, 15/5। দেখা যাক এখানেও ঠিক সেরকমই লেখা হওয়ার কথা। তাহলে প্রথমটা হচ্ছে 2x1 লেস দ্যান ইকুয়াল টু b1 8 আর 5x1 লেস দ্যান ইকুয়াল টু b2 15, তাহলে আমার কি কি ভ্যালু 8/2, মানে এটা 4, এটা হচ্ছে 3, তাহলে আমার মিনিমাম কত 3, তাহলে b কত 3, তাহলে আমাদের x1 এর রেসপেক্টে 0 থেকে 3 এর মধ্যে বিলং করছে। সো উই ক্যান অবটেন দ্য মিনিমাম অফ x2 স্টার। এবার কিভাবে x2 স্টারকে ফাইন্ড আউট করব, যেটা অলরেডি আমরা এক্ষুনি করেছি, একটু আগে লিখেছি, যেহেতু x1টা 3 এর মধ্যে বলা হয়েছে। এবার দেখ এইখানে আমরা করলাম, কোথায় করলাম রে, এই যে x2 স্টার ইজ ইকাল টু মিনিমাম অফ 8 মাইনাস 2x1 আর এইটা, তাহলে এখানেও সেটা করছি। সো মিনিমাম অফ x2 স্টার, তাহলে মিনিমাম অফ এটা আর এটা x1 এর ভ্যালু আমরা 0 থেকে 3 এর মধ্যে যদি বিলং করাই, তাহলে আমরা প্রথমেই ওটাকে লিখে নিচ্ছি যে 3 বসিয়ে, যদি 3 বসানো হয় তাহলে দেখা যাক কি হয়, 8 অফ x1
প্লাস 7 অফ টোটালটার, তাহলে 8 ইন্টু 3, যেহেতু 3 এর মধ্যে বিলং করছে, প্লাস 7 ইন্টু মিনিমাম অফ 8 মাইনাস 2x1 মানে 8 মাইনাস 2 ইন্টু 3 6 মানে 2, 15/2 মাইনাস 5/2 x1 দ্যাট মিনস 0, তাহলে মিনিমাম কত 0, সো দ্যাট ইজ 7 ইন্টু 0 0 24 প্লাস মানে অরিজিনালি কত আসছে 24 at x1 is equal to 3. So when we have x1 is equal to 3, তাহলে x2 স্টার কত, মানে যেটা আমার মিনিমাম অলরেডি আমরা পেয়েছি, একটু আগে আমরা ক্যালকুলেশনটা করেছিলাম এইখানে, ওটা হচ্ছে f2টা ক্যালকুলেশন করেছিলাম, আর এখানে কিন্তু তখন সেটা 7 দিয়ে গুণ ছিল, যদি একটু তাকিয়ে দেখি আর একবার তোদের দেখানোর জন্য, এখানে এটা আমার কাছে f2 আর এটা হচ্ছে কিন্তু আমার কাছে x2 স্টার, তাহলে এখানে কত আসছে 2 আর 0 এর মধ্যে 0, তাহলে x1 কত 3, x2 কত 0, ম্যাক্সিমাইজ ভ্যালু কত 24. কোশ্চেন্স? 0 থেকে 3 এর মধ্যে ভ্যালু যখন রয়েছে, তো আমরা ওই কেন ম্যাক্সিমাম 3 নিলাম, কেন 3 নিলাম, যেহেতু আমার ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ আমরা যেহেতু ম্যাক্সিমাইজেশনে যাচ্ছি, তাই আমরা ওটা 3 নেওয়াটাই আমাদের কাছে সব থেকে বেশি ভ্যালু রেসপেক্টেই আসবে, এর বাইরে তো আর ও যেতে, এর নিচে হলেও তো আমার ভ্যালু কমবেই, এখানে যতই আমি করি না কেন এর নিচে হলে আমার ভ্যালু কমবেই, আমার এটা ফ্র্যাকশনই হোক বা এটা আমার ইন্টিজারই হোক, এর কম হলে আমার কাছে ভ্যালু কমবেই, যেহেতু আমরা ম্যাক্সিমাইজেশনে যাচ্ছি তাই আমি 3 নিচ্ছি, যদি আমি মিনিমাইজেশনে যেতাম বাই ডিফল্ট 0 নিতাম, মিনিমাইজেশনে গেলে আমার ক্যালকুলেশন চেঞ্জও হয়ে যেত, এখানেই তো চেঞ্জ হতো, এখানেই তো তখন 0 আর 2 এর মধ্যে মানে 0 ক্যালকুলেশন হতো, এটা 2 হয়ে যেত, না না মানে 0 হলে এমনি ভ্যালুটা চেঞ্জ হতো, ক্যালকুলেশন চেঞ্জ হতো আর কি, এ হতো না, মানে এগুলো কিন্তু মিনিমামের মধ্যেই ঢোকে, হ্যাঁ মানে এগুলো নর্মাল মিনিমাম, আর এইখানে যে ক্যালকুলেশনগুলো হচ্ছে যেহেতু 3টা আমার ম্যাক্সিমাইজেশন, এইটা তো বাই ডিফল্ট ম্যাক্সিমাইজেশন, মানে এফ যেগুলো আমরা ফাইন্ড আউট করছি এগুলো হচ্ছে আমার অ্যাকর্ডিং টু প্রবলেমের রেসপেক্টে যেটা, আর এক্সট্রুডগুলো বা বাকি যেগুলো স্টেট ভেরিয়েবলগুলোকে ডিফাইন করছি বা এগুলো যাচ্ছি সেগুলো মিনিমামের মধ্যে ঢুকছে। হলো, বেশ বড়সড় ক্লাস হলো একটা, হবে নাকি? আর হবে না, আর হবে না, কারণ এরপর 3টে পুরো আলাদা, এরপরে 3টে পুরো আলাদা, বেঁচে গেছি আজকের মতো। ঠিক আছে, যদি সম্ভব হয় তোদের কি আবার কোনো আছে নাকি, ওয়েবিনার আছে নাকি ওই রবিবার? হ্যাঁ যদি সম্ভব হয়। না না বলছি যদি সম্ভব হয় তাহলে রবিবার দিন 3টে করবো, মানে ওয়েবিনার আছে কি? বাট এখনো কিছু সেরকম নোটিশ ফোটিশ পাইনি, তো অফিসিয়ালি এখনো নেই। হ্যাঁ ওটা আমি সেদিনকে আমি ভুলেই গেছিলাম, মোটা কথা সেইটা, আমিও সেদিনকে ভুলে গেছিলাম যে তোদের ওয়েবিনার আছে। ঠিক আছে, ওটাতে ছিলেন স্যার? হ্যাঁ না 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 আমি ছিলাম না, দাস বলে একজনকে দেখেছিলাম, তো দ্যাটস আমি ভাবলাম বোধহয় তাহলে আপনি বোধহয়। না না আমি ছিলাম না। ওটা ওটা কে ছিল, ওটা কিসের বলতে হয়েছে? ওই যে SWOT অ্যানালিসিস, মানে কিভাবে কি করা উচিত না করা উচিত আইটিতে, ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজেকে করবে, ইনক্রিজ করবে, বা কিভাবে ইন্ডাস্ট্রি কাজ ও করছে আচ্ছা এখন। আচ্ছা আচ্ছা ওই ময়ূক এসেছিল যেটা কি? হ্যাঁ 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 ময়ূকেরটাই বোধহয়। আচ্ছা ময়ূক আছে, হ্যাঁ ও খুব ভালো, হ্যাঁ হ্যাঁ ও খুব ভালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যালুমনাইটাই ওটাই স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ও খুব ভালো ছেলে,
ঠিক আছে, ঠিক আছে, চ তাহলে দেখা যাক রবিবার দিন। আর আমি ওই পার্টটা রেডি করি, পার্টটা না রেডি করলে হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। হুম।